আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে তোমাদের যে বিষয়গুলো নিয়ে কথা হবে, আমার সাথে তোমাদের ওয়ানশট এমসিকিউ হয়তো শেষ ক্লাস। তো আমরা আজকে কি কি পড়ব? 1, 2, 3 এবং অষ্টম অধ্যায়, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক বিভাগ, এবং তৃতীয় অধ্যায় হচ্ছে আরোহের প্রকারভেদ, এবং শেষ অধ্যায় কি পড়ব? সম্ভাবনা, অর্থাৎ প্রবাবিলিটিস। তো তোমরা যারা লাইভে যুক্ত হয়ে গেছো তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দাও, আর তোমাদের বন্ধুদের মেনশন করো, হ্যাঁ, তাড়াতাড়ি একদম ফার্স্ট করে ফেলো। আচ্ছা, লাইভ ক্লাস তো পাচ্ছি না লাইভে। তো যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছো তোমাদের থ্যাংক ইউ। আচ্ছা, আর যারা যুক্ত হওনি তারা তাড়াতাড়ি চলে আসো যাতে তারা যুক্ত হতে পারে। তোমরা লাইভটা শেয়ার করো। আচ্ছা, তো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি না ভাই। তো পিছন ওই দিক থেকে রাব্বি ভাই বলতেছে আপনারা সবাই জানেন এবং বুঝেন, এরকমটা না, আপনারা কিছুই জানেন না এবং কিছুই বুঝবেন না। তো কথা হচ্ছে এটাই। তো ঠিক আছে, আর ক্লাসে শুধুমাত্র 7 জন, তাড়াতাড়ি লাইভ শেয়ার করো। কে কে আছো? তাসনি, ইয়াসমিন, নিশাত, আর কে কে? আচ্ছা, এই গরম লাগতেছে, চলো শিখির অফিসের রুমে ঢুকলেই আমি আর সোয়েটার পরে থাকতে পারি না, এত গরম এই চলো শিখিতে। আচ্ছা, কে 7 জন শুধু ক্লাসে? কেন 7 জন কেন? ক্লাস তাড়াতাড়ি লাইভ শেয়ার করো, লাইভ শেয়ার করো তাড়াতাড়ি ফার্স্ট। আর যুক্তিবিদ্যার যে টপিকগুলো আজকে পড়ানো হতে যাচ্ছে সেই টপিকগুলো দেখা যাচ্ছে টেস্ট পরীক্ষায় কি দ্বিতীয় পত্রের শুরুতেই থাকবে। এমএসটি সুমাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সবাই যুক্ত হয়ে যাও লাইভে। কে কে যুক্ত হওনি এখনো? কি এমএসটি সুমাইয়া, তাসনিয়া, ইয়াসমিন, নিশাত, লাইভ শেয়ার করো সবাই, লাইভটা সবাই শেয়ার করে ফেলো। সুমাইয়া আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপর আর কে আছে? ভাইয়া আজকে আমি এতিম, কেউ নেই দেখছি। আসলে আমরা সবাই এতিম। রাবে আক্তার মিম, চট্টগ্রাম থেকে। ভাইয়া ও অনেক দূর থেকে, চট্টগ্রাম। আচ্ছা, তো তোমরা তাড়াতাড়ি লাইভটা শেয়ার করো, শুধু 7 জন ক্লাসে, এরকম হলে হবে না। লাইভ তাড়াতাড়ি শেয়ার করো, লাইভ ফার্স্ট। কে হলো এরকম কেন? লাইভে 3 জন শুধু? 59 জন অলরেডি যুক্ত হয়ে গেছে। ভাইয়া পিডিএফ একটাও পাই নাই। আচ্ছা, দেখা যাচ্ছে এই ফোনে নেট অনেক স্লো। কে রে? হাবিবা নীলফামারী থেকে। সৈয়দ রাহুল, আসসালামু আলাইকুম স্যার। ভাইয়া পিডিএফ একটাও পাই নাই। তো পিডিএফ পাওয়া না পাওয়ার সাথে ভাইয়া সম্পর্ক খুব কম। আমি ভাইয়া আজকে বলে দিব আমাদের কম্পিউটার অপারেটরদের, যাতে তোমাদের পিডিএফ খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়। তো তোমরা অলরেডি 59 অ্যাটেন্ড হয়ে গেছো ক্লাসে। তো তাড়াতাড়ি তোমরা 59 জন কী করবা? ক্লাস শেয়ার করবা একদম ফার্স্ট। এখন দেখো, অধিকাংশ পদের কয়টা দিক থাকে বলো? অধিকাংশ পদের কয়টি দিক থাকে? অধিকাংশ পদের কয়টা দিক থাকে? 2টা দিক। কয়টা দিক? 2টা দিক। কি কি? একটা হচ্ছে জাত্যর্থ, আর একটা কি? একটা জাত্যর্থ, আর একটা কি? ব্যক্তর্থ। তো দেখো কয়টা দিক? 2টা। একটা ব্যক্তর্থ আর একটা হচ্ছে জাত্যর্থ। তো অধিকাংশ পদের কয়টা দিক থাকতেছে? 2টা দিক। শর্মিতা, আদাব। তো আমি তোমাদের একটা কি বলবো, অজানা পাখি, আসসালামু আলাইকুম ভাইয়া, তোমরা এখনো যুক্তই হচ্ছ। তো যারা যুক্ত হয়ে গেছো তাদের উদ্দেশ্যে বলতেছি, লাইভ শেয়ার করো তাড়াতাড়ি ফার্স্ট, একদম ফার্স্ট লাইভ শেয়ার করবা। যত তাড়াতাড়ি শেয়ার করবা তত বেশি উপস্থিতি, তত বেশি একটা এনার্জি কাজ করবে ক্লাস নিতে তোমাদের, বুঝছো? আর তোমাদের ক্লাসে দেখা যাচ্ছে স্টুডেন্ট কম হওয়ার কারণে এগুলা কোনো রকমে পার করাই দেওয়ার মতো। তো দেখা যাচ্ছে সেই খামখেয়ালি নেই, সবাই অ্যান্সার করার চেষ্টা করো, ফার্স্ট কমেন্ট করবা। আর তোমাদের দেখা যাচ্ছে সবার কমেন্ট পড়ার সময় নাও পেতে পারি, সেই জন্য কিন্তু মন খারাপ করে চলবে না, হ্যাঁ? যে ইমরান ভাইয়া কমেন্ট পড়ে না, ইমরান ভাইয়া কমেন্ট দেখে না, একাই একাই লেকচার দিয়ে যায়, এরকমটা না। দেখা যাচ্ছে যত বেশি তোমাদের সময় দিতে যাব তত বেশি এইদিকে সময় কম দেওয়া হবে। তো ট্রেড অফ থাকবেই লাইফে। তো সাফিউল ইসলাম সাকিব, আসসালামু আলাইকুম ভাইয়া। সিনিকদার রানী, আসসালামু আলাইকুম। ফারিসা ইসলাম, আসসালামু আলাইকুম। সাফিউল ইসলাম সাকিব, আসসালামু আলাইকুম। ও কেমন আছেন আপনি? আরে ভাই আমি আর ভালো নেই, বুঝছো? আমার ভালো থাকা সব শেষ হয়ে গেছে। আমি তোমাদের কাহিনী বলি, আমি কালকে বেসিক টু অ্যাডভান্সের আমার একটা ক্লাস ছিল। তোমরা জানো আমাদের একটা কোর্স আছে বেসিক টু অ্যাডভান্স, হ্যাঁ?
রাতে ক্লাস নিতে আসবো। তোমরা বেসিক টু অ্যাডভান্সের যারা স্টুডেন্ট আছো তারা জানো আগামীকাল রাতে আমার একটা ক্লাস আছে। হ্যাঁ, তো বেসিক টু অ্যাডভান্স 5.0-তে ক্লাস নিতে আসবো। আমাকে বাড়ি থেকে টাকা দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, তো বাড়ি থেকে টাকা দিয়ে পাঠিয়েছে, সেই টাকাটা আমার দেখা যাচ্ছে ম্যাসের ভাড়া 3 মাস থেকে বাকি আছে, সেই ম্যাসের ভাড়াটা দিব। আবার এই আমার সামনে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা এটা সেটা করা লাগবে। তো দেখা যাচ্ছে যথেষ্ট ভালো পর্যাপ্ত পরিমাণ টাকা দিয়ে পাঠিয়েছে। তো সেই টাকা পকেটে রাখছি, মানি ব্যাগ সহ পকেট থেকে কেমনটা লাগে। অনেকক্ষণ খোঁজাখুঁজি রাস্তায়, না মানি ব্যাগ পেলাম, না টাকা পেলাম, না কোনো কিছুর হুদিস। তো সেই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কালকে আর আসতে পারি নাই, বলা চলে একদম মানসিকভাবে একদম একটা কি বলে ধ্বংসের মধ্যে ছিলাম আর কি, ধ্বংসযজ্ঞ আর কি। তো থাক সেসব কথা। ভাইয়া আপনার ঠান্ডা লাগে না? না, ঠান্ডা লাগে না, অফিসের মধ্যে ঠান্ডা কম। আচ্ছা ঠিক আছে। তো এইরকম সমস্যাগুলো ফেস করে কালকে আর ক্লাস নিতে পারিনি। যারা বেসিক টু অ্যাডভান্সে আছো তাদের ক্লাস নেওয়া হয়নি। আচ্ছা, সেজন্য দুঃখিত। আজকে আমরা যে বিষয়টা দেখলাম, প্রথমটা অনেকে অ্যান্সার করেছে 1-এর ক। 2 নম্বরে দেখো, অন্ধকার হচ্ছে আলোর অভাব। অন্ধকার কিসের অভাব? অন্ধকার হচ্ছে আলোর অভাব। এটা কোন ধরনের সংজ্ঞা বলো? কোন ধরনের অনুপপত্তি ঘটছে? রূপক অনুপপত্তি কখন ঘটে বলো তো? রূপক অনুপপত্তি কখন ঘটে? যখন রূপক, যেমন ধরো এরকম, সিংহ হলো কি? সিংহ হলো পশুর রাজা। সিংহ কিসের রাজা? পশুর রাজা। যখন আমরা এরকম রূপক শব্দ ব্যবহার করব, এই শব্দগুলো কোথায় ব্যবহার করা হয়? সাহিত্যে। এরকম শব্দ যখন আমরা ব্যবহার করব তখন কি ঘটে? রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। চক্রক কখন? যখন আমরা সমার্থক শব্দ ব্যবহার করব, যেমন ধরো গাছ হয় কি? বৃক্ষ। গাছ হয় কি? বৃক্ষ। এখন দেখো এখানে কি ঘটছে? চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে কখন? যখন আমরা অবান্তর লক্ষণ, কি লক্ষণ? অবান্তর লক্ষণ। আচ্ছা, সংজ্ঞায় নিয়ে আসবো জাত্যর্থের বাইরে, তখন কি হবে? বাহুল্য। নৈঅর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি যখন অভাব বা না বোচক অনুপস্থিতি বোঝাবে। কি বোঝাবে? অনুপস্থিতি। তাহলে দেখো আমাদের যে সংজ্ঞাটা দেওয়া আছে আলোর, অন্ধকারের, অন্ধকার হচ্ছে আলোর অভাব। কি বোঝাচ্ছে? আলোর অনুপস্থিতি, অর্থাৎ অভাব বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? অভাব, না থাকা, অনুপস্থিতি, মানে সেটা কি? উপস্থিত নেই। তাহলে 2-এর উত্তর কি হবে? 2-এর উত্তর কি হবে? ঘ নম্বর। কি হবে? ঘ নম্বর। কারণ কি? নৈঅর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তোমাদের ক্লাসে লাইভে 59 জন, তো 59 জন, কমে না আর বাড়ে না, আমি বুঝতেছি না। 74 জন আছো, তাই না? তো 2 নম্বর তোমরা বুঝেছো, এখন 74 জন। তো ঠিক আছে, তো 2 নম্বর বুঝেছো সবাই? আচ্ছা, তোমাদের কমেন্ট হয়তো একটু দূরে পরে। চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে না। রাজু আহমেদ, আসসালামু আলাইকুম ভাইয়া। চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে না, তাহলে কি হবে? নৈঅর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। নৈঅর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি কেন? 2-এর খ কে কে বলে ভাই? 2-এর খ হবে না, 2-এর খ এগুলো উত্তর হবে না। ক হবে না, খ হবে না, গ হবে না। নৈর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি কেন? কারণ অভাব বোঝাচ্ছে, অনুপস্থিত বোঝাচ্ছে। কি অনুপস্থিত? আলো অনুপস্থিত। এবার আমরা 3 নম্বরে, আচ্ছা, সংজ্ঞা প্রদান করা হয় কিসের বলো? সংজ্ঞা প্রদান করা হয় কিসের? সংজ্ঞা কিসের প্রদান করা হয়? বস্তুর না, ব্যক্তির না, বিষয়ের না, এগুলার কি সংজ্ঞা প্রদান করা হয় না। সংজ্ঞা প্রদান করা হয় পদের। কার? পদের। কোন পদের? যুক্তি বাক্যের, বাক্যের পদের। আচ্ছা আচ্ছা, সংজ্ঞা কার প্রদান করা হয়? যুক্তি বাক্যের পদের। কার সংজ্ঞা প্রদান করা হয়? যুক্তি বাক্যের পদের। তাহলে 3-এর উত্তর কি হবে? খ। 3-এর উত্তর কি হবে? খ। 3-এর উত্তর কি হবে? খ। তো তোমরা যারা কমেন্ট করতেছো, আচ্ছা, যারা আছো ক্লাসে তাদের অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদের, হ্যাঁ, দ্বিতীয় পত্র আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় সব অধ্যায় পড়বো আজকে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কয় নম্বরে যাব? 4 নম্বরে। কয় নম্বরে? 4 নম্বরে। 4 নম্বরে কি দেখবো দেখো তো। আচ্ছা, মানুষ হয় বুদ্ধিবৃত্তি ও বিচার শক্তি সম্পূর্ণ জীব। বাক্যটিতে কি ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে? এখন দেখো, মানুষ হয় কি? বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ, আবার বিচার শক্তি সম্পূর্ণ। কি কি আছে? অতিরিক্ত গুণ, অতিরিক্ত
গুণ, এই যে বিচার শক্তি সম্পূর্ণ, বিচার বুদ্ধিবৃত্তি আবার বিচার শক্তি সম্পূর্ণ। তাহলে দেখো অতিরিক্ত, তাহলে এটা কি হয়ে গেল? বাহুল্য সংজ্ঞা। কি সংজ্ঞা? বাহুল্য সংজ্ঞা। আমরা জানি বুদ্ধিবৃত্তি এবং জীব এই দুইটাই কি মানুষের জাত্যর্থকে সম্পূর্ণভাবে কভার করে। মানুষের জাত্যর্থকে কি করে? সম্পূর্ণভাবে কি করে? কভার করে। কিন্তু যখন দেখা যাচ্ছে অতিরিক্ত হয়ে গেল, তখন সেটা কি হলো? বাহুল্য সংজ্ঞার উদাহরণ। আমরা কি জানি? অতিরিক্ত কোনো গুণ কোথায় থাকতে পারে না? সংজ্ঞায় থাকতে পারে না, সেগুলো বর্ণনায় আসতে পারে। কোথায় আসতে পারে? বর্ণনায়। কোথায় আসতে পারে? বর্ণনায়, কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে দেওয়া যাবে না। আচ্ছা, আবার আসি আমরা এবার 5 নম্বরে। 5 নম্বরের উত্তর সবাই করবা। দেখা যাচ্ছে তোমাদের ক্লাস কিভাবে নেই, অনেক আপসেট রে। হ্যাঁ, এখন এই জিনিসটা দেখো, আমি যেটা একটু আগেই লিখছিলাম, গাছ হয় বৃক্ষ, গাছ হয় বৃক্ষ, গাছ হয় বৃক্ষ। দেখা যাচ্ছে ভাই? আচ্ছা, তো দেখো, গাছ হয় বৃক্ষ, গাছ হয় বৃক্ষ, গাছ হয় বৃক্ষ, এটা কোন অনুপপত্তি? সবাই কমেন্ট করবা। আমি তোমাদের একটু আগে উদাহরণ দিয়ে বোঝাইছি। নীল প্রজাপতি 4-এর ছি, আনিমুন্নাহার প্রীতি 4-এর গ, আলিকা তাসনিম 4-এর গ। আচ্ছা, 4 উত্তর শেষ। এবার আমরা 5 নম্বরে আছি। 5 নম্বর কমেন্ট করো সবাই। ফার্স্ট কোনটা কমেন্ট করবা? 5 নম্বর। কোনটা কমেন্ট করবা? 5 নম্বর। তাড়াতাড়ি, ফাস্টার, একদম ফার্স্ট, একদম ফার্স্ট। 5 ঘ, 5 ঘ, 5 ঘ, 5 ঘ। কে কে কমেন্ট করলা? যারা যারা 5-এর ঘ কোন কমেন্ট করতেছো তাদের উত্তর ঠিক আছে। সাবিয়া ইসরাত, অলিকা তাসমিন, তিথি দেবনাথ। 5-এর ঘ, 5-এর ঘ। তাহলে 5-এর ঘ উত্তর কি আছে? ঠিক আছে। তাহলে যারাই যারাই 5-এর ঘ উত্তর করেছে তাদের অ্যান্সার ঠিক। কারণ কি দেখো, সমার্থক শব্দ। কোন শব্দ? সমার্থক শব্দ। গাছের সমার্থক বৃক্ষ। যখন আমরা কি করি? সমার্থক শব্দ ব্যবহার করি। কি শব্দ? সমার্থক শব্দ ব্যবহার করি, তখন কি হয়? সমার্থক শব্দ যখন ব্যবহার করব তখন কি ঘটবে? চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। আচ্ছা, এবার আমরা আসি 6 নম্বরে। আচ্ছা, যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি? এটা কে কে বলতে পারবা বলো তো? কয়টা নিয়ম যৌক্তিক সংজ্ঞার? যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টা? যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টা বলো তাড়াতাড়ি, ফাস্টার। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম আমরা কি জানি? প্রথম নিয়ম কি জানি? আচ্ছা, তোমরা সবাইকে মেনশন করো, তোমাদের বন্ধুদের সাথে লাইভটা শেয়ার করো। যত বেশি তোমরা লাইভ শেয়ার করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, তোমরা শেয়ার করলে দেখা যাচ্ছে বাংলাদেশের অনেক স্টুডেন্ট ক্লাসটা দেখে একটু উপকৃত হবে। আর এই এমসিকিউগুলো যদি তোমরা ঘুরে ফিরে দেখো, ঘুরাই পেঁচাই পড়ো, ভালোভাবে একটু মনে রাখার চেষ্টা করো, পরীক্ষায় এগুলো থেকে 100% কমন পেয়ে যাবা, আমি গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, তো সেই জন্য একটু শেয়ার করো লাইভটা। হ্যাঁ, তো দেখো যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টা? 5টা। কে কে কমেন্ট করলা? 6-এর গ, সুইট, সুমাইয়া আক্তার, সাবরিনা, তিশা। লেট হয়ে গেল কি? আচ্ছা, অনেক লেট করে ফেলেছো সাবরিনা, তিশা। হ্যাঁ, আচ্ছা, সাফিউল ইসলাম সাকিব, পূজাদা। 6-এর গ, ফারজানা, ফাগুনি আক্তার। 6-এর গ। তারপর কে? মনসুরা রহমান। 6-এর গ। সাফিউল ইসলাম সাকিব। 6-এর গ। তো অনেকেই তোমরা 6-এর গ, 6-এর গ, 6-এর গ কমেন্ট করতেছো। যারাই 6-এর গ কমেন্ট করতেছো তাদের উত্তরেই ঠিক আছে। তো 6-এর গ ঠিক। এবার 7-এর কি হয় দেখি? ক, খ না গ, ঘ? যৌক্তিক সংজ্ঞায় পদের কি উল্লেখ করতে হয়? এই যে সংজ্ঞায়, সংজ্ঞায় কি উল্লেখ করতে হয় বলো? কি উল্লেখ করবা? আমি তোমাদের একটু সোজা করে দেই। একটা হচ্ছে জাত্যর্থ নাকি ব্যক্তর্থ? জাত্যর্থ নাকি ব্যক্তর্থ? কোনটা বলো? যৌক্তিক সংজ্ঞায় কোনটা উল্লেখ করবা? বলো 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 তাড়াতাড়ি, একদম ফার্স্ট। যে যত বেশি ফার্স্ট উত্তর দিবে তার উত্তরটা ঠিক। এবার আমরা কোথায় আছি? 7-এ। কোথায় আছি? 7-এ। 7-এর ক, 7-এর ক, 7-এর ক। জাত্যর্থ। জাত্যর্থ কিসের জন্য? সংজ্ঞার জন্য। আর ব্যক্তর্থ কোথায়? যৌক্তিক বিভাগে। যৌক্তিক বিভাগের জন্য। কিসের জন্য? যৌক্তিক বিভাগের জন্য। ওকে, আচ্ছা, এবার আমরা কোথায় যাব? 8-এ। কোথায় যাব? 8। তো নিচের কোন পদটির সংজ্ঞা দেওয়া সম্ভব? কোন পদটির সংজ্ঞা দেওয়া সম্ভব? এখন দেখো, কোন পদটার সংজ্ঞা দেওয়া সম্ভব? কোন পদটার কি সংজ্ঞা দেওয়া সম্ভব? এখন আমরা এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করার চেষ্টা করব। হ্যাঁ, প্রকৃতির এক রূপতা। এই যে এক রূপতা, তুষার,
ধবলতা, তারপর কি সততা, এগুলা কি নাম? অ্যাবস্ট্রাক্ট। এগুলা জাত্যর্থ নির্ণয় করা যায় না, এগুলার কি যায় না? জাত্যর্থ নির্ণয় করা যায় না, এগুলোর সংজ্ঞা দেওয়া সম্ভব না। দুঃখ, এটাও কি যায় না সংজ্ঞা দেওয়া, জাত্যর্থ নির্ণয় করা সম্ভব না। আবার পরীক্ষার্থীর বেলায়ও তাই, কিন্তু কার্যকারণের বেলায়ও তাই, জাত্যর্থ নির্ণয় করা যায় না। কিন্তু পরীক্ষার্থী দেখো, এটা একটা কি পদ? সাধারণ পদ। সাধারণ পদ। এই সাধারণ পদগুলোর কি দেওয়া যায়? এটা আবার কি পদ? জাতিবাচক পদ। কি পদ? জাতিবাচক পদ। এই জাতিবাচক পদগুলোরও কি প্রদান করা যায়? সংজ্ঞা প্রদান করা যায়। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? 8-এর ডি। সঠিক উত্তর কি হবে? 8-এর ডি। যারা 8-এর ডি কমেন্ট করছো তাদের উত্তর ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার 9 আমরা। বাহুল্য সংজ্ঞা বলতে আমরা কি বুঝি বলো? বাহুল্য সংজ্ঞা বলতে আমরা কি বুঝি? যথার্থ মানে কি? সঠিক। যথার্থ মানে কি? সঠিক। বাহুল্য সংজ্ঞা বলতে আমরা সঠিক সংজ্ঞা বুঝি? অবশ্যই না। সংজ্ঞার গুণ, গুণ সংজ্ঞার গুণকে বোঝায়। বাহুল্য মানে কি গুণ? না, বাহুল্য মানে গুণও না। সংজ্ঞার পরিমাণ, সংজ্ঞার পরিমাণ কি? সংজ্ঞার পরিমাণ আমরা ব্যক্ত অর্থ বুঝি, তাই না? সংজ্ঞার পরিমাণ নির্ণয় করি না আমরা, আর ব্যক্ত অর্থ আসে না, এখানে চলে আসে কি? জাত্য অর্থ। তাহলে বাহুল্য বলতে সংজ্ঞার পরিমাণও বোঝাচ্ছে না। বাহুল্য বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সংজ্ঞার মধ্যে ভুল। কি বোঝায়? ভুল। এই অনুপত্তির ইংরেজি হচ্ছে ফ্যালাসি। কি? ফ্যালাসি। তো এই ফ্যালাসি হয়ে যায় যখন কি আসে? বাহুল্য, অর্থাৎ জাত্যর্থের বাইরে কোনো গুণ উল্লেখ করা হয় সংজ্ঞার মধ্যে, তখন কি হয়? সংজ্ঞায় অনুপপত্তি ঘটে। কি অনুপপত্তি? বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। ওকে, 9-এর কি হবে উত্তর? ডি। 9-এর উত্তর কি হবে? ডি। 9-এর কে ডি কমেন্ট করেছো? 9-এর ঘ, 9-এর ঘ। আচ্ছা, শামীম মিয়া, তারপর কে? সাদিয়া মনি, তারপর নীল প্রজাপতি। আচ্ছা, অনেক অনেক থ্যাংক ইউ যারা কমেন্ট করছো। আর তোমাদের কমেন্ট পড়ার সেই সময়টা নেই আমার। যৌক্তিক সংজ্ঞা কি হয় সবসময়? দেখো, যৌক্তিক সংজ্ঞা সবসময় কি হবে? আমরা জানি যে পদের সংজ্ঞা দেওয়া হয়, যে পদের কি দেওয়া হয়? যে পদের সংজ্ঞা দেওয়া হয় সে পদকে কি বলা হয়? বলো 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 বলো। সে পদকে কি বলা হয়? সংজ্ঞেয় পদ। কি পদ? সে পদকে কি বলা হয়? সংজ্ঞেয় পদ। কি পদ? সংজ্ঞেয় পদ। আচ্ছা, কলম। সংজ্ঞেয় পদ। আর সংজ্ঞেয় পদ সম্পর্কে যেই পদে বলা হয়, সংজ্ঞেয় পদ সম্পর্কে যেই পদে বলা হয় সেই পদকে কি বলি? সংজ্ঞার্থ পদ। এই সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ, সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদ দুইটারই সবসময় ব্যক্তার্থ পদ দুইটাই কি হবে? সংজ্ঞেয় এবং সংজ্ঞার্থ পদ সবসময় কি হবে? সমান হবে। যদি অসমান হয় বা সংজ্ঞেয় পদ বেশি সংজ্ঞেয় পদ কম হয়, তখন কি ঘটে? অব্যাপক বা অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কি ঘটে? অব্যাপক বা অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কে কে বোঝো নাই বলো তো? 10 নম্বর। 10 নম্বর কি হবে? সংজ্ঞায় সংজ্ঞেয় এবং সংজ্ঞার্থ পদ সমান। আচ্ছা, এবার আমরা কোথায় যাব? 11-তে। কোথায় যাব? 11। সংজ্ঞার ক্ষেত্রে বিবেচ্য বিষয় কি বলো? সংজ্ঞার ক্ষেত্রে বিবেচ্য বিষয় কি? তাড়াতাড়ি, সংজ্ঞার ক্ষেত্রে বিবেচ্য বিষয় কি? এটা কমেন্ট করবা ফার্স্ট, একদম সবাই। সংজ্ঞার ক্ষেত্রে বিবেচ্য বিষয় কি? সংজ্ঞার ক্ষেত্রে বিবেচ্য বিষয় কি? সবাই কমেন্ট করে ফেলো। তোমরা সবাই কমেন্ট করবা সংজ্ঞার ক্ষেত্রে বিবেচ্য বিষয় কি? সংজ্ঞার ক্ষেত্রে বিবেচ্য বিষয়, সংজ্ঞার ক্ষেত্রে বিবেচ্য বিষয়। যখন সংজ্ঞা প্রদান করি তখন সংজ্ঞার ক্ষেত্রে কি বিবেচনা করা হয়? জাত্যর্থ। কি বিবেচনা করা হয়? জাত্যর্থ। তামান্না আক্তার মুন্নি 11 খ, জানামণি 11 খ, আর কে সাইয়েদ রাহুল 11 বি না, অলিকা তাসনিম 11 খ, রাবে আক্তার 11 খ,
আপুর আপুরা দাওয়াত দিলাম আমার বাসায়। কে? সাফিউল ইসলাম সাফিক। এই যে পোলাপান এত ফাজিল রে ভাই, এই আপুদের দাওয়াত দিলা। এই ভাইয়া শীতে কষ্ট করে ক্লাস নিতেছে, ভাইয়ার দাওয়াত নাই, আপুদের দাওয়াত দিচ্ছে। কি পোলাপান রে ভাই। তিথি দেবনাথ 11 খ, শামিম 11 খ, স্নিগ্ধা রানী 11 বি, নীল প্রজাপতি জাত্যর্থ। ওরে বাবা, আচ্ছা। সাইয়দ রাহুল, প্রমি ইসলাম, তারপর কে? সাদিয়া মুনি। আচ্ছা, সবাই 11 খ বলেছো, তার মানে তোমার সবার উত্তর ঠিক। আচ্ছা, দশ যে, আমাদের গ্রামে একটা কথা বলে, দশ যে পেখে আল্লাহ সে ফেখে, অর্থাৎ দশ যেদিকে আল্লাহ সেদিকে। আচ্ছা, তোমরা উত্তর ঠিক দিয়েছো। মানুষ হচ্ছে আত্মনিয়ন্ত্রণকারী বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। এখানে দেখো যে জিনিসটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণকারী। কি নিয়ন্ত্রণকারী? আত্মনিয়ন্ত্রণকারী। অতিরিক্ত গুণ, অতিরিক্ত গুণ, এক্সট্রা কথা, সেই জন্য এটা কি হবে? বাহুল্য সংজ্ঞা। কি হবে? বাহুল্য সংজ্ঞা। এরপর আমরা কি দেখব? 13। কি দেখব? 13তেই। আচ্ছা, 13তে যে জিনিসটা দেখব, নিম্নে কোন পদের সংজ্ঞা প্রদান সম্ভব? এই যে চলে আসছি আমরা। এইটা যে বলতে পারবে এই সে তার দাওয়াত আমার বাড়িতে, এটা যে বলতে পারবে তার দাওয়াত আমার বাড়িতে। আসসালামু আলাইকুম ভাই, আমি রেকর্ড শেষ করতেছিলাম আমার। আচ্ছা, অঙ্কুর, আচ্ছা বলো, এই যে 13 নম্বরের উত্তর যে দিতে পারবা তার দাওয়াত আমার বাড়িতে, তাড়াতাড়ি কমেন্ট করো। শফিউল লিখলে ব্যাককেল পোলাপেন, আসলে না, কেউই ব্যাককেল পোলাপেন না। হ্যাঁ, আমার ক্লাসের সব পোলাপাইনে ভদ্র, কিন্তু কথা হচ্ছে মানুষের একটা বেসিক ইনস্টিংক্ট থাকে, বুঝছো, সহজাত প্রবৃত্তি। সবসময় বিপরীতের দিকে ধাবিত হয় মানুষ। মানে কখনোই এই মানুষকে তুমি সোজা সরল পথে ইহেদিনা সিরাতাল মুস্তাকিম যতই 5 ওয়াক্ত নামাজে বলুক, কিন্তু কেউই সেই সিরাতাল মুস্তাকিমের পথে ধাবিত হয় না। সবসময় কোন দিকে ধাবিত? অপোজিট দিকে, যেটা হারাম। মনে করো সুদ হারাম, সরি আমি কি লিখতেছি এগুলা ইংলিশে, সুদ হারাম, সুদের দিকে যাবে। হ্যাঁ, এই সুদ যদি হালাল হইতো দেখবা অনেক মানুষ সুদ খাইতো না, বুঝছো। মানুষের বিপরীত দিকের প্রতি একটা টেন্ডেন্সি থাকে, তো সেই দিকে না যাই। তো দেখো, আচ্ছা, কে কে উত্তর করেছো? 13 গ, 13 গ, 13 বি, জারামণি 13 ক, তোমার দাওয়াত থাকলো। হ্যাঁ, 13 ক, 13 ক, 13 কি হবে? ক হবে। ব্যবসায়ী হচ্ছে একটা সাধারণ পদ, একটা শ্রেণীকে বোঝাচ্ছে। জাতিবাচক পদ, এই জাতিবাচক পদের কি দেওয়া সম্ভব? সংজ্ঞা দেওয়া সম্ভব। আমির আলী বিশিষ্ট পদ, বাংলাদেশ বিশিষ্ট পদ, ভালোবাসা অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, এ জাত তথ্য নির্ণয় করা যায় না। হ্যাঁ, এই ভালোবাসা আমরা পরিমাপ করতে চাই, কে কাকে কতটুকু ভালোবাসে, কে কাকে কতটুকু সম্মান করে। আসলে যেই জিনিসগুলা কোনো ভ্যালুই রাখে না, পার্সন টু পার্সন ভ্যারাই করে। পরিবেশ যেমন, ভালোবাসাও তেমন। হ্যাঁ, যখন যেমন পরিবেশ তখন তেমন ভালোবাসা, যখন যেমন তোমার ক্ষমতা, তোমার শক্তি, তখন সেরকম তোমার সম্মান। এই জিনিসগুলা কি হয়? সিচুয়েশন ভেদে ভ্যারাই করে, সেই জিনিসগুলোর পিছনে দুনিয়া ছোটে। আচ্ছা, আরোহ অনুমানের জনককে বলো তাড়াতাড়ি। আরোহ অনুমানের জনক কে? আমি প্রথম অধ্যায়ে পড়াইছি, আরোহ অনুমানের জনক হচ্ছে কে? অ্যারিস্টটল। আরোহ অনুমানের জনক কে? অ্যারিস্টটল। আচ্ছা, ওটা বাদ। সিংহ হলো পশুর রাজা, এখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? এই উদাহরণটা আমি একটু আগে দিয়েছিলাম। কত নম্বর? 15 নম্বরের উত্তর সবাই করবা। কত নম্বর? 15 নম্বরের উত্তর, ফার্স্ট, একদম ফার্স্ট। 15 নম্বরের উত্তর, রাইট ভাইয়া। 15 নম্বরের উত্তর সবাই করবা। কত নম্বর? আমরা 15 নম্বরে আছি, তাড়াতাড়ি। 15 নম্বরের উত্তর সবাই করার চেষ্টা করো। আরে তোমাদের ক্লাসে কি এই ভিউয়ার কমলে তো হবে না। 15 নম্বরের উত্তর সবাই করবা। আর 15 নম্বরের উত্তর করার পাশাপাশি যে 65 জন আসো, লাইভটা শেয়ার করো তাড়াতাড়ি, একদম লাইভ শেয়ার করে তাড়াতাড়ি ক্লাসে চলে আসো সবাই। যে 65 জন আসো, 65 জনই কি করবা? লাইভ শেয়ার করবা। হ্যাঁ, একজনও যেন বাদ না যায়, একটা সিঙ্গেল পার্সনও। আচ্ছা, 15 নম্বরে দেখো কি হবে, এটা সবাই জানো, যে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কি সংজ্ঞাজনিত অনুপপত্তি? রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তিথি দেবনাথ, শর্মী দাস। আচ্ছা,
আরে তোমার দেখা যাচ্ছে যে ক্লাস নিতেছি, ক্লাসে লাইক টাইক কমেন্ট মাঝে মধ্যে একটু রিয়াক্টও দিবা, মাঝে শেয়ার বেশি বেশি করে করবা। হ্যাঁ, যখন লাইভ ক্লাস চলে, যখন তোমরা যদি শেয়ার করো, দেখা যাচ্ছে তোমাদের পাশাপাশি অন্যান্য স্টুডেন্টরা আমাদের সম্পর্কে জানতে পারবে যে ভাইয়ারা কীভাবে পড়ায়। এমসিকিউ পড়াচ্ছি ভাই, এমসিকিউ পড়ানোর পাশাপাশি তোমাদের পুরো বই পড়াই দিচ্ছি। কি এরকম ক্লাস কেউ নেবে? হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা, 15 নম্বর আমরা কি দেখলাম? রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কি সংজ্ঞাজনিত অনুপপত্তি? রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আচ্ছা, আর আমরা এবার কোথায় যাব? 16 নম্বরে উত্থান নয় পতন। উত্থান নয় পতন, এই সংজ্ঞাটি কোন দোষে দুষ্ট? বলো। উত্থান নয় পতন, এই সংজ্ঞাটি কোন দোষে দুষ্ট? দেখো, উত্থান নয় পতন তার মানে কি? নয় অর্থক। কেডা? নয় অর্থক। তাহলে কি হবে? নেতিবাচক সংজ্ঞা দোষ। নেতিবাচক সংজ্ঞা দোষ। যুক্তিবিদ্যায় নেক্সট ক্লাস কবে ভাইয়া? যুক্তিবিদ্যায় কিছু বুঝি না। আল্লাহ, 40 পাই পরীক্ষা। যারা মনে কেন 40 পাবা? ওরে বাবা, আমি তোমার নাম বোর্ডে বড় করে লেখার ইচ্ছা করলো। যুক্তিবিদ্যায় যে 40 পায়, কত পায়? 40। হ্যাঁ, নামে 4টা অক্ষর তো, সেই জন্য মনে হয় 4 × 10, তাই না? আচ্ছা, তো দেখো 40 এইরকম মার্ক নিয়ে মনে করো তোমরা, কিভাবে সম্ভব? যুক্তিবিদ্যায় কেউ 40 পায়? এটা মেনে নেওয়ার মতো বিষয়? যুক্তিবিদ্যা অত কঠিন সাবজেক্ট না। পড়বা, বুঝবা, পরীক্ষা দিবা। যে বইগুলো পড়ানো হচ্ছে, যে বিষয়গুলো পড়ানো হচ্ছে, সেগুলো থেকে পরীক্ষায় আসে। উদাহরণ বোঝা লাগে শুধু। এতে যদি 40 পাও তাহলে কিন্তু সমস্যা। আল্লাহ, 40 পাইলে হবে না, বেশি করে পাওয়া লাগবে। আচ্ছা, তো দেখো কি দেখলাম আমরা? নেতিবাচক সংজ্ঞাদোষ। এইবার 17 কার কার? 17 কার জার্সি বলো তো? এবিডি প্লেয়ার্স 17। আর কার আছে? ইমরান খান 17। তো দেখো আমরা এবার চলে আসি 17 নাম্বার, আমার ফেভারিট নাম্বার। হ্যাঁ, 17 কার কার জার্সি নাম্বার? এবিডি প্লেয়ার্স, ইমরান খান। না, দুইটাই আমার ফেভারিট প্লেয়ার, একজন সাউথ আফ্রিকার, একজন পাকিস্তানের। যৌক্তিক সংজ্ঞা কি নিয়ে আলোচনা করে বলো? যুক্তিবাক্য, বাক্য, অবধারণ নাকি পদ? আমরা কি জানি যৌক্তিক সংজ্ঞা কি নিয়ে আলোচনা করে? পদের সংজ্ঞা নিয়ে। নীল প্রজাপতি অলওয়েজ 80 পাই না? নীল প্রজাপতির কমেন্ট দেখে আমি বুঝতে পারি যে নীল প্রজাপতি অলওয়েজ 80+ পায়। তো যুক্তিবিদ্যা এরকমই একটা সাবজেক্ট, অলওয়েজ 80+ পাওয়ার মতো। আমারও অত বেশি ভালো না, বাট সাইয়েদ রাহুল অত বেশি ভালো না। ভালো করা লাগবে, ইমপ্রুভ নিয়ে আসা লাগবে ভাই। ভাই সাফিউল ইসলাম সাকিব, ফেরোজ হাসান ভাই তুমিও বোঝো না? শর্মী দাস 80+ পাই আমি। ওরে বাবা, অনেক ভালো স্টুডেন্ট শর্মী দাস। তারপর কি? নীল প্রজাপতি। নীল প্রজাপতি, তোমার নাম কি? তুমি তো আর নীল প্রজাপতি না। হ্যাঁ, না আছে ডানা, না পারে উড়তে, ওর নাম নীল প্রজাপতি। কি ভাই, আমাদেরও এরকম একটা নাম রাখা লাগবে সবার। আচ্ছা, তো দেখো তাহলে কার সংজ্ঞা দেওয়া হয়? পদের। কার সংজ্ঞা দেওয়া হয়? পদের। আচ্ছা, আমরা এবার কোথায় আসবো? 18। পাখি হয় ডানা ও লেজ বিশিষ্ট প্রাণী। কি বিশিষ্ট? ডানা ও লেজ বিশিষ্ট। দেখো এখানে আমি পাখি সম্পর্কে কি দিতেছি? পাখির অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা প্রদান করতেছি। কি প্রদান করতেছি? বর্ণনা। পাখির জাত্যর্থ কি কি? ধরো জীব। আর আরেকটা অন্যতম বৈশিষ্ট্য পাখির যেটা, সেটা হচ্ছে উড়তে পারা। কি পারা? উড়তে পারা। তো দেখো না আছে ওড়ার কথা, না আছে জীবের কথা। তার মানে কি এটা জাত্যর্থ না? তার যেহেতু জাত্যর্থ না, সে ওটা যৌক্তিক সংজ্ঞা হতে পারে না। সেটা জাস্ট পাখির বৈশিষ্ট্যের বর্ণনা। পাখির বৈশিষ্ট্যের কি? বর্ণনা। 18 ক। 18 কি হবে? ক। তারপর 19 সিকিউ কেমনে লিখতাম? আমরা কোথায় আছি? 19 মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ প্রাণী। সংজ্ঞাটি কোন ধরনের? দেখো এই যে কনফিউশনে চলে যাচ্ছি আমরা। দেখো 19 নাম্বার, 19-এর উত্তর সঠিক দেওয়া লাগবে সবাইকে। আর আমি 79-এ যাই আটকাই যাই। 79-এ তো আটকালে হবে না, 80+ হতে হবে। হ্যাঁ, 19-এ দেখো এইটাতে অনেক কনফিউজড হবে আমার স্টুডেন্টরা। দেখা যাচ্ছে অনেকে নানান প্রকার নানান মতন উত্তর দেবে। তো এরকম নানা মতো উত্তর না দিয়ে একটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, 18 নম্বর
এখনও 18 না, 19-এ সালাম হোসেন, আনিমুন্নাহার প্রীতি, সিকিউয়ের নাম্বার তুলতে পারি না। সিকিউয়ের নাম্বার তুলতে পারবা যদি কি বোঝো, এক্সাম্পল বোঝো। কি বোঝো? এক্সাম্পল। সিকিউয়ে সব থেকে যে বিষয়টা বোঝা লাগবে সেটা হচ্ছে এক্সাম্পলস, অর্থাৎ উদাহরণ দেখে বোঝা লাগবে যে এটা কোন বিষয়কে রিলেট করে। মনে করো, ধরো অবান্তর লক্ষণ, আরোহ অনুমান না অবরোহ অনুমান। এখন এই জিনিসগুলো যদি বোঝার পর যদি লিখতে পারো তাহলে ভালো। দেখা যাচ্ছে, আমি তোমাদের আমার এক্সপিরিয়েন্স বলি, আমি রাজশাহীতে আসার পর একটা কোচিংয়ের খাতা দেখতাম, রিটেন খাতা। তো রিটেন খাতা দেখার সময় দেখতাম অনেকগুলো স্টুডেন্ট কি করে, হজবরলা উত্তর দিয়ে দেয়। ওর কাছে জানতে চাওয়া হয়েছে একটা, ও বোঝেই না যে আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে, মানে ও এক্সাম্পল দেখে বোঝেই না যে কোন বিষয়টাকে ইঙ্গিত করতেছে উদ্দীপক, অবরোহ না আরোহ। তো দেখো, এই বিষয়টা যদি একটা স্টুডেন্ট না বোঝে, ইন্টারে মানে 16-17 বছর বয়সের একটা স্টুডেন্ট, তাহলে আমাদের আর কিছু করার থাকে না, বুঝছো? 17-18 বয়সের একটা স্টুডেন্ট যদি এটা না বোঝে যে কোন উদাহরণকে ইন্ডিকেট করে, তাহলে আমাদের কিছু করার থাকে না। তো 19-এর অ্যান্সার কি হবে? গ, যৌক্তিক সংজ্ঞা। কারণ এখানে দেখো জাত্যর্থ, বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি দুইটারে সম্পূর্ণ বর্ণনা আছে। তো উত্তর কি হবে? গ। 20 দেখো, যৌক্তিক সংজ্ঞা হলো কোনো পদের কি জাত্যর্থের পূর্ণ প্রকাশ। জাত্যর্থের কি পূর্ণ প্রকাশ। 21 বিদ্যালয় একটি পাঠশালা। বিদ্যালয় একটি পাঠশালা, বিদ্যালয় একটি কি পাঠশালা। তাহলে কি চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি, কি অনুপপত্তি? চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আচ্ছা, কোন অনুপপত্তি? চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি কেন? বিদ্যালয় যেটা, পাঠশালাও সেটা, সমার্থক শব্দ। 21-এর উত্তর সবাই করো। 66-র 20-এর লজিকে, 20-এর গ, 21-এর গ, 21-এ গ। কি কমেন্ট করলো 21-এর গ? সালাম হোসেন, তোমার নাম কি? সালাম হোসেন নাম কি? রাবে আক্তার মিম, মল্লিকা তাসনিম, তারপর কি নীল প্রজাপতি। 20-এর ক কেমনে হয়? ও 20, আচ্ছা 20 কি ছিল? আচ্ছা, জাত্যর্থের পূর্ণ প্রকাশ। আচ্ছা, 20-এর ক হবে। 21-এর কে হবে? 21 কমেন্ট করবে সবাই। 21 সাদিয়া মনি, নীল প্রজাপতি। এই নীল প্রজাপতির নাম কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। হুমাইরা জাহান সিনহা, আচ্ছা, তাসনিয়া ইয়াসমিন নিশাত, তারপর তামান্না আক্তার মুন্নি। 21-এর ক। তো সো গাইস, তোমাদের অধিকাংশের উত্তরগুলো কি আছে? সঠিক আছে। তো 21-এর গ যারা বলেছ তাদের উত্তরটা সঠিক। আমার পায়ে ঠান্ডা লাগতেছে, আমি স্যান্ডেল পায়ে দিই একটু। আচ্ছা, তো থ্যাংক ইউ। 21-এর গ। এবার কোথায় আমরা যাব? 22-এ। কোন পদটির সংজ্ঞা প্রদান সম্ভব নয়? এবার আসি আমরা, কোন পদের কি নয়? সংজ্ঞা প্রদান সম্ভব নয়। কোন পদের সংজ্ঞা প্রদান সম্ভব নয়? দেখো তো, ব্যবসায়ী, রক্ষে, কৃষক, জাতিবাচক, সাব জাতিবাচক। রহিম বিশিষ্ট পদ। কি পদ? বিশিষ্ট পদ। কি পদ? বিশিষ্ট পদ। আর বিশিষ্ট পদের কি যায় না? সংজ্ঞা প্রদান করা যায় না। ওকে, আচ্ছা, তাহলে বিশিষ্ট পদের কি হয় না? সংজ্ঞা প্রদান করা যায় না, তাই না? তাহলে 22-এর কি হবে? রহিম। 22-এর কি হবে? রহিম। একটা যে কিনে আছে, প্রেমিক পুরুষ রহিম মিয়া আর সুন্দরী নাচে, কি যেন গানটা মনে পড়তেছে না। তো এই রহিম নামটা বাংলাদেশে এত কমন, আমরা যতগুলা ছোটবেলা থেকে এক্সাম পড়তে, মানে যতগুলা উদাহরণ পড়তেছি সবখানেই বেচারা রহিম। এর বাইরে আমরা কোনো এক্সাম্পল খুঁজে পাই না। আচ্ছা, যিনি খেলা করেন তিনি খেলোয়াড়। যিনি খেলা করেন তিনি খেলোয়াড়। তাহলে কি চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যিনি খেলা করেন তিনি খেলোয়াড়, তো সমার্থক শব্দ, তাই না? আচ্ছা, তাহলে কি হলো? 23-এরও ক, সরি চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। 23-এর কি? খ। 23-এর কি? খ। আচ্ছা, মানুষ পদের জাত্যর্থ কয়টি? 24।
আর কমন কোশ্চেন অনেক পরীক্ষায় আসে অনেক আঙ্গিকে, তো উত্তর করো। হ্যাঁ, কি করবা সবাই অ্যান্সার করার চেষ্টা করবা, কি করবা সবাই সবাই। মানুষ পদে যাত্রা অর্থ কয়টি? তাড়াতাড়ি সবাই অ্যান্সার করার চেষ্টা করো, সবাই, একজনও বাদ যাবে না, একজনও বাদ যাবে না। 23-এর কি করতেছো সবাই? চক্রক সংজ্ঞা বলতেছো। 23-এর খ আমি বলে দিছি। ও প্রেমিক পুরুষারে রহিম মিয়া, তো কে বলতেছে? আদিবা। আদিবা গান শোনে, তাই না? আচ্ছা, আমার কিন্তু মিউজিক অনেক ভালো লাগে, মিউজিক অ্যান্ড সং। কোন জিনিসগুলো জানো তোমাদের বলেই, যেমন ধরো সং, তারপর পোয়েম, তারপর মিউজিক। অ্যান্ড মিউজিকের স্পেশালি এই যে সং আর মিউজিক, কোন মনে করো আমাদের ইন্ডিয়ান সাবকালচারের, হ্যাঁ ইন্ডিয়ান সাবকালচারের যে মিউজিকগুলা অনেক ভাল লাগে। যেমন ধরো তোমরা অনেকেই কাকে কাকে চেনো বলো তো? এগুলোর মধ্যে নুসরাত ফাতে আলী খানকে চেনো, হ্যাঁ নাফাক মানে কি? নুসরাত ফাতে আলী খান, নুসরাত ফাতে আলী খান। তারপর আর কাকে চেনো? যেমন ধরো লালন গীতিগুলা, তারপর হাসন রাজা, হ্যাঁ তারপর ইন্ডিয়ার আছে জগজিৎ সিং, জানো জগজিৎ সিং। তারপর এদিকে পোয়েমে যদি যাও দেখা যাচ্ছে মির্জা গালিব, হ্যাঁ আমির খসরু। এগুলো অনেক আগের পুরাতন লেখক, 1300 সালের ওই দিকের, যখন নিজামুদ্দিন আউলিয়া ছিল। কে ছিল? নিজামুদ্দিন আউলিয়া, দিল্লিতে, হ্যাঁ তখনকার সময়ের। তো দেখা যাচ্ছে এই জিনিসগুলো অনেক ভাল লাগে, হ্যাঁ। তো দেখা যাচ্ছে কে যেন একটা বললো, এই কেউ একটা মেনশন দাও নাই, কি রে ভাই? আমি তোমাদের বলি যে তোমাদের যে ফ্রেন্ডগুলো তোমাদের সাথে ক্লাস করে তাদেরকে মেনশন দাও। এখনো যারা যারা তোমাদের ফ্রেন্ডকে মেনশন দাও নাই তাড়াতাড়ি মেনশন দাও। এই যে আমার একটা স্টুডেন্ট ক্লাস করতে পারেনি, কি ভাই? আমরা ক্লাস থেকে গানে চলে গেলাম। তো দেখা যাচ্ছে এই গানগুলো অনেক অনেক ভালো লাগে, হ্যাঁ তো একদম সেই। আচ্ছা, তো আসি, আমরা কোথায় ছিলাম? মানুষ পদে জাত্যর্থ কয়টা? মানুষ পদে জাত্যর্থ দুইটা, একটা হচ্ছে জীবভিত্তি আর একটা হচ্ছে বুদ্ধিভিত্তি। এই গান কার কার ভালো লাগে আর কবিতা কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাও তো। ওকে, আচ্ছা তোমরা কমেন্ট করো, আমি 25 নম্বরে চলে যাই। গান আর কবিতা কার কার ভালো লাগে? 25। সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে পদের কোন গুণটি উল্লেখ করতে হয়? জাত্য অর্থ। কোন গুণটি উল্লেখ করতে হয়? জাত্য অর্থ। আচ্ছা 25 উল্লেখ করতে হবে না, 26। মানুষ হলো মনুষ্য জাতীয় জীব, মানুষ হলো মনুষ্য জাতীয় জীব, চক্রক সংজ্ঞা। মানুষকে কি বলা হচ্ছে? মনুষ্য জাতীয় জীব, সমার্থক শব্দ, তাই না? একবার 27-এ আসি, দেখো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ শিক্ষিত প্রাণী। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ শিক্ষিত। দুইটাই ভাল লাগে না, কে রে? অ্যালবা, ওরে ভাইয়া একটাও ভাল লাগে না। ভাইয়া নেক্সট পয়েম ভাল লাগে আদিবা। 26, আমরা 27-এ আছি, হ্যাঁ 26 বলে দিয়েছি। সাকিব, হৃদয়, বড়ুয়া, আকাশ, দুইটাই ভাল লাগে আসলে। গান কবিতা দুইটাই, কবিতা বুঝতে পারলে কবিতায় ওই সেরা। আচ্ছা কবিতা আমার গানে ভাল লাগে, কবিতা নয়। আচ্ছা ওরে বাবা, অনেকেরই অনেক প্রেফারেন্স। তাহলে দেখো মানুষের চয়েস। আমি তোমাদের একটা জিনিস বলি, এখন দেখো আমি যে জন্য আমরা একটু গানে গেছিলাম, হাউ তোমার পারসেপশন কিভাবে একটা জিনিসের কি করে বিউটি নির্ধারণ করে, সৌন্দর্য নির্ধারণ করে। দেখো গান যে খারাপ তাও না, গান যে খারাপ তাও না, অনেক সুন্দর সুন্দর গান আছে, হ্যাঁ বিউটিফুল, অনেক সুন্দর সুন্দর গান আছে। আর পয়েম যে খারাপ তাও না, অনেক সুন্দর সুন্দর কি আছে?
পয়েম আছে। কিন্তু দেখো একটা ব্যক্তির পয়েম ভাল লাগে আর একটা ব্যক্তির গান ভাল লাগে। এখন যার গান ভালো লাগে ওকে যত ভালো পয়েমই শোনাও ওর কিন্তু পয়েম ভাল লাগবে না। আর একটা ব্যক্তির যত ভালো গানে শোনাও ওর পয়েম ভালো লাগে ওর কিন্তু গান ভালো লাগবে না। তো এই যে একটা বিষয়, এই বিষয়গুলো দেখা যাচ্ছে মানুষের বিভিন্ন ক্ষেত্রে মানুষের কি তৈরি করে, রেস্ট্রিক্টেড বানায়। আমি তোমাদের বলি, অ্যাজ এ স্টুডেন্ট অনেক জায়গাতে কি করে, রেস্ট্রিক্টেড বানায়। দেখা যাচ্ছে আমাদের চিন্তা চেতনা, আমাদের যে পটেনশিয়াল সেটাকে কি করে, কমাই দেয়। কেমনে কমাই দেয় এখন আমি তোমাদের বলি। মনে করো একটা সাবজেক্ট, মনে করো যুক্তিবিদ্যা, লজিক। হ্যাঁ, এখন সাবজেক্টটার অনেক ক্যাপাবিলিটি আছে, অর্থাৎ অনেক স্কোপ আছে ভালো ভালো জায়গাতে অ্যাপ্লাই করার। আবার ধরো আরেকটা সাবজেক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, SWE। আচ্ছা, এই যে সাবজেক্টগুলো তুলনামূলক কঠিন কোন সাবজেক্টগুলোর থেকে, পলিটিক্যাল সায়েন্সের থেকে। হ্যাঁ, কিন্তু এদের স্কোপ বেশি। এখন দেখো তোমার ভালো লাগে না বলে এই সুন্দর সুন্দর সাবজেক্টগুলোকে তুমি নেগলেক্ট করতেছো, অবহেলা করতেছো। এমডি ফিরোজ হাসান ভাইয়া এক্সাম আছে নেক্সট। আচ্ছা, তো দেখো তুমি কি করতেছো, এই গানগুলোকে নেগলেক্ট করতেছ, তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে নিজের ভালো লাগা খারাপ লাগার জন্য সাবজেক্টিভলি বিহেভ করা যাবে না। হ্যাঁ, তো কি করতে হবে, যেটা ভালো সেটাকে প্রায়োরিটি দিয়ে চলতে হবে। হ্যাঁ, আচ্ছা আমরা কোথায় ছিলাম, চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি, তাই না? কোথায়, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ শিক্ষিত প্রাণী। দেখি 27 নম্বর কে কে সঠিক উত্তর দিয়েছ। 27 বি, 27 খ। আচ্ছা 27 হবে। দেখো আমি তোমাদের বলি, এখানে মানুষকে বলা হচ্ছে, কিন্তু যখন বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ, ঠিক আছে সব মানুষই বুদ্ধিবৃত্তি আছে, কিন্তু সব মানুষই কি না শিক্ষিত না, তাইলে ব্যাপ্যতা কমে গেল, তাহলে এটা কি হবে, অব্যাপক সংজ্ঞা দোষ। কি ব্যাপক, অব্যাপক সংজ্ঞা দোষ। ব্যক্তার্থ কম, ব্যক্তার্থ কি মানুষ পদের তুলনায় কম, অর্থাৎ সংজ্ঞেয় পদের তুলনায় সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ কম, সেজন্য কি হবে, অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। দেখো মানব মনের জিজ্ঞাসার নিবৃত্তিকে কি বলে, মানব মনের জিজ্ঞাসার নিবৃত্তিকে কি বলে বলো। হানিফা চৌধুরী নিপা 27 সি, কে বললো রে 27 সি? যারা 27 সি বলছো তাদের উত্তর ঠিক আছে। আচ্ছা 28 কমেন্ট করে জানাও তাড়াতাড়ি, 28 কমেন্ট করো সবাই। শুরু হয়েছে কখন ভাইয়া, শুরু হওয়ার 42 মিনিট হচ্ছে। হ্যাঁ, শুরু হওয়ার কতক্ষণ হচ্ছে, 42 মিনিটস। আচ্ছা তো দেখো 28 কি ছিল, 28 বলো, মানুষের যে জ্ঞান অর্জনের আগ্রহ, মানুষের যে কি অর্জনের আগ্রহ, জ্ঞান অর্জন। তোমরা 43 জন আছো, দেখো আমি তোমাদের একটা কথা বলি, কাইন্ড রিকোয়েস্ট। হ্যাঁ, তোমাদের 43 জন আছো, তোমরা দেখো অনেকে এসে বলতেছে কি ভাইয়া শুরু হয়েছে কখন, শুরু হয়েছে কখন। তো এই জিনিসটা যাতে ওরা না করে, হ্যাঁ তোমরা একটু মেনশন দিয়ে দাও, যাতে ওদের জিজ্ঞেস করতে না হয় যে ভাইয়া শুরু হয়েছে কখন। হ্যাঁ, আচ্ছা আমরা কিসে ছিলাম, মানব মনের জিজ্ঞাসার নিবৃত্তিকে কি বলে, মানুষের যে একটা জানার আকাঙ্ক্ষা সেটাকে কি বলা হয়, অনুমান। কি বলা হয়, অনুমান। অর্থাৎ 68 জন আছে ভাইয়া। তো তোমরা যারা আছো কি করবা, সবাই তোমাদের বন্ধু বান্ধব যারা নেই তাদেরকে একটু মেনশন দিয়ে দাও যাতে তারা চলে আসে। হ্যাঁ, আচ্ছা অনুমান। এবার কি 29, যৌক্তিক সংজ্ঞা পদের কোন দিকে সুস্পষ্ট বর্ণনা করা হয়, কোন দিকে, জাত্য অর্থের। কিসের, জাত্য অর্থের। বর্ণনা হলো একটি কি, এটা বলো, বর্ণনা কি। দেখো 30 নম্বর, আমি তোমাদের কাছে একটা কাইন্ড রিকোয়েস্ট বলতেছি, মনে করো যারা নেই তাদেরকে মেনশন দিয়ে দাও, তারা আসুক। হ্যাঁ, আচ্ছা আমরা আছি। বর্ণনা হলো একটি কি, লৌকিক প্রক্রিয়া। কি প্রক্রিয়া, লৌকিক প্রক্রিয়া। কেন লৌকিক প্রক্রিয়া,
বলো কেন লৌকিক প্রক্রিয়া বর্ণনায় কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয় না, এখানে জাত্যর্থ ব্যক্তার্থের ধার ধারা হয় না, বুঝছো? তোমার মনে যেভাবে আসতেছে তুমি সেভাবে বলে দিতেছ, এইটি সেজন্য এটাকে বলা হচ্ছে কি প্রক্রিয়া? লৌকিক প্রক্রিয়া। আচ্ছা 31, একাধিক মূলনীতির ভিত্তিতে বিভাগ করলে, এবার আমরা কোথায় চলে আসলাম? যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগ আমরা এখন আছি সেকেন্ড চ্যাপ্টার। কোন চ্যাপ্টারে? সেকেন্ড চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টারে যে বিষয়টা সেটা হচ্ছে যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগ, তো যৌক্তিক বিভাগে দেখো একাধিক মূলনীতির ভিত্তিতে, কয়টা মূলনীতি? একাধিক মূলনীতির ভিত্তিতে যখন আমরা কি করি, একাধিক মূলনীতির ভিত্তিতে যখন আমরা কি করব, আচ্ছা একাধিক মূলনীতি যখনই অনুসরণ করব তখনই কি হবে? একাধিক মূলনীতির উপর ভিত্তি করে যদি, আবার বলতেছি তোমরা এখনো কিন্তু তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাওনি, যারা যারা ক্লাস করে সব ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও আর লাইভটা তাদের মেসেঞ্জারে শেয়ার করে দাও, হ্যাঁ? আচ্ছা, তো দেখো যখনই একাধিক মূলনীতি গ্রহণ করব তখনই কি ঘটবে? সংকর বিভাগজনিত অনুপপত্তি। যেমন ধরো মানুষকে একই সাথে আমরা কি করতে পারি না? সততা এবং শিক্ষা দুইটা মূলনীতির ভিত্তিতে কি করতে পারি না? বিভক্ত করতে পারি না। হয় সৎ মানুষ, না হয় দেখো অসৎ মানুষ। হয় সৎ মানুষ, না হয় অসৎ মানুষ। কিন্তু একই সাথে আমরা কি করতে পারি না? সৎ শিক্ষিত মানুষ, সৎ অশিক্ষিত মানুষ, আবার সৎ অশিক্ষিত মানুষ, সৎ শিক্ষিত মানুষ, মানে কি রকম একটা হজবরলা হয়ে যাবে। সেই জন্য একসাথে কি হয় না? দুইটা মূলনীতি গ্রহণ করা হয় না। কয়টা মূলনীতি গ্রহণ করা হয়? একটা। যদি দুইটা গ্রহণ করা হয় তখন কি ঘটে? সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটে একাধিক মূলনীতি গ্রহণ করার ফলে। এবার আমরা 32তে চলে যাব। ডিকোটমি শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ, এটা কমেন্ট করে জানাবো, এটা মুখস্থ করার বিষয়, এখানে বোঝানোর কিছু নাই। তো কে কে বই পড়ো দেখি, কমেন্ট করো তাড়াতাড়ি। ভাইয়া লজিক্যাল লও পারি না, কি করবো? আদিবা লজিক্যাল ল না পারলে কিছু করার নাই, বুঝছো? লজিক পুরাটাই শেখা লাগবে, ল পারা না পারাতে কিছু নেই, লজিক কতটুকু পারতেছে সেটা ম্যাটার করে। তো ডিকোটমি শব্দটির উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ কি থেকে বলো তাড়াতাড়ি? 32 ডি। আরে ভাই 32 ডি কেমনে রে? না আদিবা ঠিক না। তাড়াতাড়ি 32 ডি হয় না। 32 কে বলতেছো ঘ? কেমনে ঘ হবে না? 32 ঘ হবে না, তোমাদের বইয়ে সুস্পষ্ট ভাবে লেখা আছে। আল্লাহ, হৃদয় বড়ুয়া আকাশ, তারপরে বলতেছে ঘ। আস্তাগফিরুল্লাহ, বইয়ে সুস্পষ্ট ভাবে বলা আছে DIKHA। তোমরা কেমনে বলো? বলো। এই অ্যান্সারটা সুস্পষ্টভাবে বইয়ে লেখা আছে। এই কথাটা কোন শব্দ থেকে? ডিখা শব্দ থেকে ডিকোটমি শব্দটির উৎপত্তি হয়েছে। কোন শব্দ? ডিখা, গ্রিক শব্দ। অ্যান্সার কি হবে? এ। অ্যান্সার কি হবে? এ। তাহলে কেন? হোয়াই? এমএসটি আমিশা হুমায়রা মৌরিন। আচ্ছা, আমরা এবার কততে যাব? 33। 33তে দেখো মানুষের ভয়েস টোন কিভাবে চেঞ্জ হয়। হাউ যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে? হাউ যৌক্তিক বিভাগের আমরা যেহেতু পারি না তার মানে আমরা কানা বই ধরি না। তো দেখো ওর অনুমান দেখো, হ্যাঁ, যারা রহমানের। তাহলে দেখো কত নম্বরে আছি? 33তে। বলো কয়টা মূলনীতি? কয়টা মূলনীতি? একটা মূলনীতি। কয়টা মূলনীতি? একটা। যখনই একাধিক মূলনীতি হবে তখনই কি ঘটবে? একাধিক যদি হয় তাহলে কি ঘটবে? সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে, তাই না? আচ্ছা, এবার আমরা কোথায় যাব? 34-এ। 34। আচ্ছা, অঙ্গগত বিভাগ কি? অঙ্গগত বিভাগ হচ্ছে কি? অঙ্গ প্রত্যঙ্গে বিভক্তকরণ। হ্যাঁ, যেমন গাছকে তার কিসে, যেমন ধরো অঙ্গগত বিভক্তিকরণ কি, তাই না? গাছকে যদি আমরা কি করি? ডাল,
পাতা, কাণ্ড এগুলাতে ভাগ করি তখন দেখা যাচ্ছে এটা অঙ্গগত বিভাগ। যেমন গরুকে লেজ, নাক, কান এগুলোতে যদি কি করি বিভক্ত করি তাহলে দেখা যাচ্ছে কি ঘটবে, অঙ্গগত বিভাগজনিত অনুপপত্তি, যেটাই বলা হচ্ছে অঙ্গগত বিভাগ কি, অঙ্গ প্রত্যঙ্গে বিভক্তিকরণ। আচ্ছা 35, যদি একটি আমকে রূপ, রস, গন্ধ, স্বাদ ইত্যাদি অংশে বিভক্ত করা হয় তাহলে কি ঘটবে, গুণগত বিভাগজনিত অনুপপত্তি। অর্থাৎ খ নম্বর, যেহেতু গুণের ভিত্তিতে রূপ, রস, গন্ধ, স্বাদ এগুলো কি একটা আমের গুণ, এগুলো একটা আমের কি, একটা আমের গুণ। 35 খ, 35 অ্যান্সার করা লাগবে না কাউকে। দ্বিকোটিক শব্দের অর্থ কি, সোজা বিষয়। দ্বিকোটিক শব্দের অর্থ কি, সোজা বিষয়, দুই ভাগে ভাগ করা। কিন্তু অনেক পরীক্ষায় তোমাদের যাতে মার্ক তুলতে পারো সেই জন্য এই ধরনের সোজা এমসিকিউগুলো দিয়ে দেয়। তো এই ধরনের সোজা এমসিকিউগুলোতে যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে কিন্তু বাছারা সমস্যায় পড়ে যাবা, সেই কনফিউশন রাখা যাবে না। তো ভালোভাবে একটু অ্যান্সার করার চেষ্টা করবা। হ্যাঁ, কোথায় রূপক ভাষা ব্যবহৃত হয়, কোথায় রূপক ভাষা ব্যবহৃত হয়, যেমন ধরো, আচ্ছা আমি তোমাদের এই বিষয়টা বলি, দর্শন কি করে, সব জিনিসটি কি করে পজিটিভলি ক্লিয়ার করার চেষ্টা করে। দর্শনের মেইন কথা হচ্ছে ক্লারিটি ইন থিঙ্কিং, ক্লারিটি ইন থিঙ্কিং। হ্যাঁ, আর দর্শন ইমানুয়েল কান্টের যদি তোমরা বই পড়ে থাকো, ওনার একটা বই আছে ক্রিটিক ফর পিওর রিজনিং, ক্রিটিক ফর পিওর রিজনিং। আর বার্টন রাসেলের একটা বই আছে, এটা কান্টের, হ্যাঁ ইমানুয়েল কান্টের। আর বার্টন রাসেলের একটা বই আছে রিলিজন অ্যান্ড সায়েন্স, রিলিজন অ্যান্ড, হয়তো সায়েন্স অ্যান্ড রিলিজন বা রিলিজন অ্যান্ড সায়েন্স, হয়তো আগে পিছিয়ে হয়ে গেছে। তো দেখো রিলিজন অ্যান্ড সায়েন্স কার, রাসেলের, বার্টন রাসেল, তোমরা নাম শুনেছো, তোমাদের বইয়ে আছে। তো দেখো, তো এই বার্টন রাসেল, ইমানুয়েল কান্ট এরা তোমাদের যুক্তিবিদ্যার উন্নতিতে ব্যাপক ভূমিকা রাখছে কিন্তু। হ্যাঁ, তো দেখো রূপক অর্থ হচ্ছে অলংকারকৃত, অলংকারকৃত। যেমন তোমরা যদি শেষের কবিতাতে যাও, কোথায় যাও, শেষের কবিতা, শেষের কবিতা কার উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ, এখানে অমিতের একটা কথা আছে, সে নায়ক, হ্যাঁ ও বলতেছে যে কমল হীরের পাথরটাকে বলে শিক্ষা, আর হিরে থেকে যে আলোটা ঠিকরে পড়ে সেটা হচ্ছে সংস্কৃতি। আমি ছোট করে লিখতেছি, হ্যাঁ, হীরের আলোকে বলে সংস্কৃতি। তো দেখো এইখানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা, কমল হীরের পাথরটাকে বলে শিক্ষা আর হীরের আলোকে বলে সংস্কৃতি, এটা কিন্তু একটা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। কোন অর্থে ব্যবহৃত হয়েছে, রূপক অর্থে। কোন অর্থে, রূপক অর্থে। আসলে আমরা কি পাথর, শিক্ষা বলতে একটা পাথরকে বুঝি না, রূপক অর্থে ব্যবহার করা হচ্ছে যে শিক্ষা জিনিসটা এমন তোমার মাঝে আছে কি নাই, সেটা হচ্ছে একটা পাথরের মতো, সেটার কোনো ভ্যালু নাই। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না সেটা থেকে কি হচ্ছে, আলো ঠিকরে পড়তেছে। আমাদের যে সংস্কৃতি, আমাদের যে আচার আচরণ, খাদ্যাভ্যাস, আমরা কিভাবে একটা সোসাইটিকে দেখি, আমাদের চিন্তা চেতনা কেমন, আমাদের বিশ্বাস কেমন, আমাদের দর্শন কেমন, আমাদের জীবনযাত্রা কেমন, আমরা আমাদের প্রতিবেশীর সাথে কেমন করে মিশি, এই বিষয়গুলো হচ্ছে কি সংস্কৃতি। আমরা আমাদের ছেলেমেয়ের প্রতি কেমন, আমরা আমাদের বন্ধুবান্ধবদের সাথে কিভাবে ব্যবহার করি, এগুলো হচ্ছে, এগুলো একটা গ্রুপে আছি, আমি একটা ক্লাসে আছি, সেই ক্লাসটাতে কিভাবে ব্যবহার করতেছি, এগুলো হচ্ছে কিসের অংশ, সংস্কৃতির অংশ। তুমি যদি শিক্ষিত হও তাহলে দেখা যাচ্ছে তোমার সংস্কৃতি কী হবে, উন্নত হবে। তো এই কমল হীরের পাথর, তুমি মনে শিক্ষাকে একটা পাথরের সাথে তুলনা করা হচ্ছে, সেই পাথর থেকে যদি আলো ঠিকরে পড়ে তাহলে সেটা সংস্কৃতি। তো দেখো এটা একটা সাহিত্যিক কথা, কি কথা,
কথা? সাহিত্যিক কথা। একটা শিক্ষাকে বলতেছে কমোধীরের পাথর, কিন্তু তুমি যদি বিজ্ঞান বা দর্শনে, কোথায়, বিজ্ঞান বা দর্শনে বা যুক্তিবিদ্যাতে এডুকেশনকে ডিফাইন করতে চাও, অর্থাৎ শিক্ষার সংজ্ঞা দিতে চাও, তুমি বলতে পারবা না যে কমলহীরের পাথরটাকে বলে শিক্ষা। তুমি বলতে পারবা কমলহীরের পাথরকে বলে শিক্ষা? বলতে পারবা না। তোমাকে শিক্ষার কি করতে হবে? জাত্যর্থ বিবৃতি করতে হবে। তাহলে রূপক ভাষা ব্যবহৃত হয় কোথায়? সাহিত্যে। কোথায় ব্যবহৃত হয়? সাহিত্যে। বিজ্ঞান, দর্শন এবং যুক্তিবিদ্যায় সবসময় পজিটিভলি বলা লাগবে। কি বলা লাগবে? পজিটিভলি বলা লাগবে। তো আমার রূপক কথাটা বুঝেছো? আমি যে এই যে 37 নম্বর এত বক বক করে এত কথা বললাম, এত কিছু বোঝাইলাম, কি কি বুঝলা বলো? দেখো, যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম, যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম কি? একটা মূলনীতি। কয়টা মূলনীতি? একটা মূলনীতি। কোথায় আছি আমরা? 38 নম্বরে। যৌক্তিক বিভাগের যে দ্বিতীয় নিয়ম সেটা হচ্ছে সবসময় কি করতে হবে? একটা মূলনীতির ভিত্তিতে বিভক্ত করতে হবে। যখনই একাধিক মূলনীতি নিব তখনই দ্বিতীয় নিয়মের কি ঘটে? লঙ্ঘন ঘটে। তো দেখো, দ্বিতীয় নিয়মে বলা হচ্ছে কি সবসময় কি থাকবে? একটা মূলনীতি থাকবে। কয়টা মূলনীতি? একটা মূলনীতি। কিন্তু যখনই একাধিক মূলনীতি নিয়ে নিতেছি তখন কি হচ্ছে? সংকর বিভাগজনিত অনুপপত্তি। সালাম হোসেন। আচ্ছা, 56। এবার আমরা কোথায়? 39। একটি জাতিকে দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করলে নিজের কোনটি হবে? দ্বিকোটিক বিভাগ। বিরুদ্ধ জাতি কিরকম? যেমন ধরো, মানুষ শিক্ষিত আবার অশিক্ষিত। তো দেখো, শিক্ষিত প্লাস অশিক্ষিত, শিক্ষিত প্লাস অশিক্ষিত দুইটা মিলে কি করে? মানুষ পদে সম্পূর্ণ ব্যক্তার্থকে ধারণ করে। তাহলে এই দুইটা বিরুদ্ধ উপজাতি, তাহলে কি হচ্ছে? যখনই এরকম আমরা দুইটা বিরুদ্ধ উপজাতিতে ভাগ করব এবং দুইটা বিরুদ্ধ উপজাতির ব্যক্তার্থের যোগফল জাতিবাচক পদটার ব্যক্তার্থের সমান হবে, জাতিবাচক পদটার ব্যক্তার্থের সমান হবে, তখন সেটাকে বলা হয় দ্বিকোটিক বিভাগ। কি বিভাগ? দ্বিকোটিক বিভাগ। কি বিভাগ? দ্বিকোটিক বিভাগ। আচ্ছা, 40। দ্বিকোটিক বিভাগ একটি জাতিকে কয়টা উপজাতিতে ভাগ করে? আমরা একটু আগে উদাহরণের সাথে দেখলাম যে দ্বিকোটিক বিভাগ একটা উপজাতিকে কি করে? দুইটা উপজাতিতে বিভক্ত করে, দুইটা উপজাতিতে বিভক্ত করে। এখন আমরা আসি, সভ্যতাকে মূল সূত্র ধরে মানুষ শ্রেণীকে কয়টি উপশ্রেণীতে ভাগ করা যায়? সভ্যতাকে যদি মূল সূত্র ধরি, মূল সূত্র কয়টা? একটা, সেটা হচ্ছে সভ্যতা। সেটা কি? সভ্যতা। মূল সূত্র একটা, সভ্যতা। এখন সেটাকে মূল সূত্র ধরে মানুষ শ্রেণীকে আমরা কি করব? উপজাতিতে ভাগ করব। এখন মানুষকে যদি সভ্যতার ভিত্তিতে ভাগ করি তাহলে কি হবে? একটা হবে সভ্য মানুষ আর একটা হচ্ছে অসভ্য মানুষ। কি? তাহলে কি হলো? দুইটা শ্রেণীতে বিভক্ত হলো। কি কি? সভ্য মানুষ এবং অসভ্য মানুষ। মূলনীতি কয়টা? একটা, সেটা কি? সভ্যতা। আচ্ছা, এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে 42। নিজের কোনটি চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তির উদাহরণ? চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তির উদাহরণ যেমন ধরো, মানুষ হলো মনুষ্য জাতীয় প্রাণী, সমার্থক শব্দ বোঝাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আচ্ছা, এবার আমরা 43-তে যাই। ডিকোটমি শব্দের অর্থ কি? সোজা বিষয় দুই ভাগে ভাগ করা। এটা স্কিপ করতেছি। হ্যাঁ, যৌক্তিক বিভাগ পদের কিসের বিশ্লেষণ? এটার কমেন্ট সবাই করবা। কত নম্বরে? 44 নম্বরে। সবাই কমেন্ট করবা, একজনও যেন বাদ না যায় ক্লাসের। হ্যাঁ, 44 নম্বরে আমার ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট কমেন্ট করবা 44-এ। 44-এ সবাই কমেন্ট করো। 44-42-এ নাই আমরা, সাবিয়া ইসরাত। হ্যাঁ, অনেক দূরে চলে গেছি, আমরা আছি 44-এ। তো 44-এ সবাই কমেন্ট করো। আর শোনো, তোমাদের বলি, তোমরা ক্লাসের শুরুর দিকে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রাখবা। যখন দেখা যাচ্ছে লাইভে অ্যাটেন্ডেন্স বেশি থাকে, তো অ্যাটেন্ডেন্স যখন বেশি থাকবে তখন তোমরা কী করবা? স্ক্রিনশট নিয়ে রাখবা। স্ক্রিনশট নিয়ে গ্রুপগুলোতে পোস্ট করবা যে ভাইয়া কেমন ক্লাস নেয়। আবার দেখা যাচ্ছে যে খারাপ দিকগুলো যখন তুলে ধরবা তখন আমি বুঝতে পারবো কোন দিকগুলোতে সমস্যা। তো
তোমাদের কমেন্ট থাকা লাগবে, পজিটিভ কমেন্ট, নেগেটিভ কমেন্ট, সেগুলো আমাদের সামনে হওয়া লাগবে, হ্যাঁ, আমাদের পিছনে না। তো আমাদের সামনে তোমরা যখন কমেন্ট করার চেষ্টা করবা, দেখা যাচ্ছে আমরা এই প্রতিষ্ঠানটাকে একটা ভালো একদম সুপ্রিম জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবো। কিন্তু তোমরা যদি পিছনে যতই সমালোচনা করো, সেগুলো আমাদের গায়ে লাগবে না। যখন আমার সামনে আমার সমস্যা তুলে ধরবা, আমি সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। কিন্তু পিছনে তুমি যতই বলো আমি শুনতে পাচ্ছি না, সেগুলো আমার গায়ে লাগবে না, হ্যাঁ। তো আমি তোমাদের বলবো মাঝে মধ্যে সমস্যা এবং কোন দিকটা ভালো সেই বিষয়গুলো একটু গ্রুপে স্ক্রিনশট দিয়ে তুলে ধরবা, হ্যাঁ। আচ্ছা, আসি 44 তোমরা সবাই কমেন্ট করেছো যে ব্যক্তর্থের, কিসের? ব্যক্তর্থের। তার মানে 44-এর কি হবে? সি। 44-এর কি হবে? সি। যৌক্তিক বিভাগ কিসের বিশ্লেষণ? ব্যক্তর্থের। এখন দেখো, মুদ্রাকে স্বর্ণ, তামা, রৌপ্য, নিকেল ও ব্যাংক নোটে ভাগ করলাম। এখন কোন অনুপপত্তি? দেখো, মুদ্রা কি শুধু স্বর্ণ, তামা, রৌপ্য, নিকেলে? এর বাইরেও মুদ্রা আছে, তাই না? দেখো আবার কি আছে? ব্যাংক নোটের বাইরে কি আছে? স্বর্ণ, তামা। স্বর্ণ, তামা কিন্তু বর্তমানে মুদ্রা হিসেবে কাউন্ট করা হয় না। আবার দেখা যাচ্ছে এখানে কি ঘটতেছে? অব্যাপক। কারণ দেখো, স্বর্ণ, তামা, রৌপ্য, নিকেল, ব্যাংক নোট, এগুলার বাইরেও কিন্তু মুদ্রা উপস্থিত। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মুদ্রা ব্যবহৃত হয় অ্যাজ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, হ্যাঁ, মানে বিনিময়ের মাধ্যম হিসেবে দেখা যাচ্ছে এগুলা ছাড়াও অন্যান্য বিষয় কি হয়? ব্যবহার হয়। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আচ্ছা, দ্বিকোটিক বিভাগকে আমরা কোন প্রক্রিয়া হিসেবে জানি? আকারগত। কি গত? আকারগত। আকারগত জিনিসটার কি? আমরা বস্তুগত কোনো সত্যতা পাই না, অর্থাৎ বাস্তবে কোনো সত্যতা খুঁজে পাই না, অনুমান করে ধরে নিই। যদি সৎ হয় একদল, তাহলে আরেক দল অসৎ। যদি একদল শিক্ষিত হয়, আরেক দল অশিক্ষিত। যদি একদল সপ্রাণ হয়, আরেক দল অপ্রাণ। যদি একদল কি হয়? অসভ্য হয়, আরেক দল সভ্য। আমরা অনুমান করে ধরে নিই, আমরা জানি না যে আসলে তারা সভ্য না অসভ্য, কারা সভ্য কারা অসভ্য। মনে করো একটা পদ আছে, মানুষ, এই যে সভ্য আর অসভ্য। আমি জানি না কারা সভ্য কারা অসভ্য, আমি তাদেরকে কখনো দেখিও নাই, কিন্তু একটা পদকে আমি একটা মূলনীতির ভিত্তিতে ভাগ করে দিলাম দ্বিকোটিক বিভাগে, বিরুদ্ধ পদে। সেই জন্য এটাকে বলা হয় আকারগত, অর্থাৎ এর বস্তুগত কোনো সত্যতা আমাদের জানা থাকে না, আমরা অনুমানের মাধ্যমে শেষ করে দিই। ক্লাস আরও 1 ঘন্টা হবে, হ্যাঁ। আচ্ছা, তো আসি আমরা 47-এ। কোথায়? 47। বাংলাদেশ বিভাগের ভিত্তিতে, দেখো বাংলাদেশকে বিভাগের ভিত্তিতে ভাগ করা হয়েছে। কিসের ভিত্তিতে? বিভাগের ভিত্তিতে। বাংলাদেশের বিভাগ হিসেবে আমরা কি কি জানি? ঢাকা আছে, চট্টগ্রাম আছে, খুলনা আছে, রাজশাহী আছে, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ আছে। কিন্তু পাবনা নামের আমরা কোনো বিভাগ জানি না। তাহলে একটা এক্সট্রা বিষয়কে নিয়ে আসা হয়েছে, তখন সেটা কি ঘটবে? অতিব্যাপক বিভাগ অনুপপত্তি। অতিব্যাপক বিভাগ অনুপপত্তি, কারণ এখানে পাবনাকে কি করা হইলো? এক্সট্রাভাবে নিয়ে আসা হলো। কি হলো? এক্সট্রাভাবে নিয়ে আসা হলো। আসলে কিন্তু পাবনা কোনো বিভাগের মধ্যে পড়ে না, সেই জন্য এটি কি? অতিব্যাপক বিভাগ অনুপপত্তি, হ্যাঁ। আচ্ছা, উপজাতির মিলিত সমষ্টি জাতির চেয়ে কম হলে, এখন দেখো উপজাতির মিলিত সমষ্টি, যেমন ধরো আমি মানুষপদকে কি করলাম? 2টা শ্রেণীতে বিভক্ত করলাম, একটা হচ্ছে দার্শনিক আর একটা হচ্ছে প্রকৌশলী। দেখো, এই দার্শনিক আর প্রকৌশলী বাদে, অর্থাৎ ফিলোসফার আর ইঞ্জিনিয়ার বাদে, অর্থাৎ ফিলোসফার অ্যান্ড ইঞ্জিনিয়ার বাদে আরও কি আছে? এবং ফিলোসফার আর ইঞ্জিনিয়ার বাদে আমাদের সমাজে আরও ডাক্তার আছে, অর্থাৎ চিকিৎসক আছে, আর্টিস্ট আছে, সিঙ্গার আছে, তারপর ক্যামেরাম্যান আছে, তারপর কি আছে? টিচার আছে, তারপর আরও কি আছে? নার্স আছে, অনেক প্রফেশনের, ফার্মার আছে অ্যাট ফাইনাল। তো দেখা যাচ্ছে অনেক প্রফেশনের কি আছে? মানুষ আছে। তার মানে কি, এই 2টা পদ যদি কি না করে, এই জাতিবাচক পদটার সম্পূর্ণ অর্থকে ধারণ না করে কম অর্থকে ধারণ করে, তাহলে কোন অনুপপত্তি ঘটবে? অব্যাপক। কোন অনুপপত্তি? অব্যাপক অনুপপত্তি। 48। আচ্ছা, এবার 49-এ দেখো, নিচের কোনটি যৌক্তিক বিভাগ সম্ভব নয়? কোনটা যৌক্তিক বিভাগ সম্ভব নয়? সেটা হচ্ছে, দেখো
যেটার যৌক্তিক বিভাগ সম্ভব নয় সেটা হচ্ছে, এখানে অপশনগুলোতে ভুল দেওয়া আছে, সেটা হচ্ছে অপরতম। আচ্ছা সরি, ঠিক আছে, অপরতম জাতি। আচ্ছা অপশন ঠিক আছে। হ্যাঁ, পরমতম জাতি মানে কি জানি আমরা? সবচেয়ে বড় জাতি। হ্যাঁ, অপরতম জাতি মানে কি? সর্বনিম্ন জাতি। এটার কি যায় না, আর যৌক্তিক কোনো বিভাগে বিভক্ত করা যায় না। আচ্ছা, এবার আমরা কোথায় যাব? 50 পরমতম জাতি কি? এটা কমেন্ট করে জানাও তো। 50 নম্বর 50 নাম্বার কমেন্ট করে জানাও তোমরা। 50 সেঞ্চুরি মানে কি হাফ সেঞ্চুরি করতে যাচ্ছ, তো সবাই কমেন্ট করে জানাও 50 নাম্বার কি হবে। পঞ্চাশ। পরমতম জাতি কি? বৃহত্তম জাতি, সর্বনিম্ন জাতি, মধ্যবর্তী জাতি, উচ্চতম জাতি। 50 50-এর কমেন্ট করে সবাই। দেখা যাচ্ছে তোমাদের ক্লাস করতে করতে ক্ষুধা লেগে গেছে রে। বৃহত্তম মানে কি? বৃহত্তম মানে সংখ্যার দিক থেকে বড়, বড় না, সব থেকে উঁচু, সব থেকে কি উঁচু, সব থেকে কি উঁচু। বৃহত্তম মানে কি? সব থেকে বড়। বৃহত্তম মানে কি? বৃহত্তম মানে হচ্ছে বড়। হ্যাঁ, আর উচ্চতম মানে হচ্ছে পর্যায়ের দিক থেকে সব থেকে উঁচু। তার মানে কি হবে? ঘ উত্তর হবে। কি উত্তর হবে? 50-এর উত্তর কি হবে? ঘ। 50-এর উত্তর যারা ক দিতেছে তাদের উত্তর ভুল, বৃহত্তম জাতি না। কি হবে? উচ্চতম জাতি। পর্যায়ের দিক থেকে গেলে উচ্চতম, সংখ্যার দিক থেকে গেলে বৃহত্তম হয়। হ্যাঁ, আর যৌক্তিক বিভাগ হচ্ছে পর্যায়ের দিক, সংখ্যার দিক না। তো আচ্ছা, আমরা এখানে কি হবে তাহলে? উচ্চতম। কি? উচ্চতম। আবার বলতেছি 50 হবে উচ্চতম। আচ্ছা, আমি তোমাদের একটু দেখাই। মানুষ অমানুষ, শিক্ষিত অশিক্ষিত। আচ্ছা, তো দেখো এইখানে কি করা হয়, যেহেতু একটা আকারগত অনুমান প্রক্রিয়া, আকারগতভাবে ভাগ করা হয়। 50 ক ক ক হবে, তাই না? নীল প্রজাপতি 50 ক হবে। পরমতম জাতি হচ্ছে বৃহত্তম জাতি, দুইটাই হবে। হ্যাঁ, উচ্চতম জাতি হয় অর্থাৎ সর্বোচ্চ জাতি, এবং বৃহত্তম জাতি। বৃহত্তম জাতি হচ্ছে পরিমাণের দিক থেকেও সব থেকে বড়, উচ্চতম জাতি হচ্ছে পর্যায়ের দিক থেকেও সব থেকে উচ্চ। তো তোমরা যেহেতু বইয়ে ক পড়েছো, আমার দিক থেকে উচ্চতম জাতি বেশি অ্যাপ্রোপ্রিয়েট, উচ্চতম জাতি বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বইয়ে বৃহত্তম জাতি আছে, তাই না? আচ্ছা, তাহলে বৃহত্তম জাতি। হ্যাঁ, কি পড়বা? বৃহত্তম জাতি। আচ্ছা, দ্বিঘটিক বিভাগের প্রবর্তককে বলো। দ্বিঘটিক বিভাগের প্রবর্তককে বেনথাম। দ্বিঘটিক বিভাগের প্রবর্তককে বেনথাম। দ্বিঘটিক বিভাগের প্রবর্তককে বলো। বেনথাম। কে প্রবর্তক? বেনথাম, সাইয়েদ রাহুত। আচ্ছা, আমরা 52-তে যাই। একটি গরুকে তার মাথা, শিং, লেজ ইত্যাদিতে বিভক্ত করলে কোন ধরনের অনুপপত্তি ঘটে? মাথা, শিং এবং লেজ। মাথা, শিং এবং লেজ। মাথা, শিং এবং লেজ, তাহলে কোন অনুপপত্তি ঘটবে? সেটা হচ্ছে অঙ্গগত বিভাগ, আমি যেটা একটু আগে উদাহরণ দিয়ে তোমাদের বলছিলাম। মাথা, শিং এবং লেজ। আচ্ছা, যুক্তিবিদ মিল, যাকে আরোহের প্রাণ কেন্দ্র। এবার আমরা 3য় অধ্যায়ে চলে যাচ্ছি। কোন অধ্যায়ে? 3য় অধ্যায়ে। আচ্ছা, তো দেখো, যুক্তিবিদ মিল আরোহের প্রাণকেন্দ্র বলে আখ্যায়িত করেছেন, তার নাম কি বলো? আরোহের প্রাণকেন্দ্র হিসেবে আমরা কাকে চিনি? 7 অধ্যায় এমসিকিউ দিবেন না ভাইয়া? আরে আমি তো 7 অধ্যায় এমসিকিউ পড়াইছি। 3, 4 কত কত পড়ানো হয়েছিল? 5, 6 4, 5, 6, 7। 4, 5, 6, 7।
4, 5, 6, 7 এমসিকিউ পড়ানো হয়েছে। 52 একের কি উত্তর দিয়েছো খ, একের কি উত্তর দিয়েছো খ। আরোহমূলক উলম্ফন, আরোহমূলক উলম্ফন, অর্থাৎ একের কি উত্তর হবে বি, আরোহমূলক উলম্ফন। যারা বি অ্যান্সার করেছে তাদের উত্তর ঠিক আছে। এবার আমরা 2 নম্বরে, যুক্তিসাম্যমূলক আরোহকে বলা হয় কি বলা হয়? আচ্ছা, এই যে যুক্তিসাম্যমূলক আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহকে আমরা কি পড়েছি গতকাল? জ্যামিতিক আরোহ বলা হয়, জ্যামিতিক আরোহ বলা হয়। কেন জ্যামিতিক আরোহ বলা হয়? কারণ যুক্তিসাম্যমূলক আরোহে জিওমেট্রিক প্রয়োগ বেশি। হ্যাঁ, আচ্ছা, আমরা এবার আসি অপ্রকৃত আরোহ কয়টা? প্রকৃত আরোহ কয় প্রকার? অপ্রকৃত আরোহ কয় প্রকার? প্রকৃত আরোহ কয়, অপ্রকৃত আরোহ কয় প্রকার বলো? অপ্রকৃত আরোহে কি কি ছিলাম আমরা? পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন। অপ্রকৃত আরোহে কি কি পড়েছি? পূর্ণাঙ্গ আরোহ। আচ্ছা, অপ্রকৃত আরোহ কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে কি পূর্ণাঙ্গ আরোহ, কি আরোহ? পূর্ণাঙ্গ আরোহ। আর একটা যুক্তিসাম্যমূলক, আরেকটা কি পড়েছিলাম? আরেকটা কি পড়েছিলাম? ঘটনা সংযোজন। তাহলে দেখো এই 3 প্রকার আরোহ কোথায়? অপ্রকৃতি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কোথায় যাব? 4 নম্বরে। 4 নম্বরে দেখো সাদৃশ্যনুমান কত প্রকার? এইটা একটু কনফিউশন আছে। 4 নম্বরের উত্তর সবাই করো। 4-এর উত্তর, 4-এর উত্তর সবাই করো। আর আমি তোমাদের বলতেছি তোমরা কি করবা? লাইভটা সবাই শেয়ার করবা পরবর্তীতে। হ্যাঁ, 4-এর উত্তর সবাই করো। 4-এর কি বলতেছে? সসাদৃশ্যনুমান কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অসাধু সাদৃশ্যনুমান, আর একটা হচ্ছে সাধু সাদৃশ্যনুমান। একটা অসাধু আর একটা সাধু। আচ্ছা, বাঘ ও বিড়াল দেখতে সমজাতীয়, এই যে এইখানে আমরা চলে যাচ্ছি এবার। বাঘ এবং বিড়াল দেখতে সমজাতীয় এবং বাঘের মতো বিড়ালের গোফো নখ আছে। বাঘ মানুষ খায়, অতএব বিড়ালও মানুষ খায়। এটি কোন আরোহের উদাহরণ বলো? এটা অ্যান্সার করবে সবাই। 5। দেখো, বাঘের কিছু সাদৃশ্য বিড়ালের সাথে আছে, সেই সাদৃশ্যগুলো কিন্তু গুরুত্বহীন। হ্যাঁ, অতটা গুরুত্বপূর্ণ সাদৃশ্য না। এই গুরুত্বহীন সাদৃশ্যের ভিত্তিতে যদি আমরা অনুমান করে বসে থাকি যে দুইটারে বৈশিষ্ট্য একই সব ক্ষেত্রে, তখন দেখা যাচ্ছে কি ঘটে? অসাধু সাদৃশ্য, অসাধু সাদৃশ্যমূলক অনুমান ঘটে। তো এটাতে কি ঘটতেছে? 5 নম্বরে, খ নম্বরে যেটা আছে অসাধু সাদৃশ্যমূলক অনুমান, সেটা ঘটতেছে, তাই না? এবার আমরা যাই 6-এ। বোর্ড ভাসে না কেন? তো দেখো 6 নম্বরে দেখো, নিচের কোনটি অপ্রকৃত আরোহ? অপ্রকৃত আরোহে কি থাকে না? অপ্রকৃত আরোহে কি থাকে না? অপ্রকৃত আরোহে কি থাকে না বলো তো? আরোহমূলক লম্ফ, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যমূলক অনুমান। অ্যানালজিতে কি থাকে? আরোহমূলক লম্ফ থাকে। সুতরাং পূর্ণাঙ্গ আরোহ কি? অপ্রকৃত আরোহ। 6-এর উত্তর কি হবে? ঘ। 6-এর উত্তর কি হবে? এই 6-এর খ কেমনে হবে? 6-এর উত্তর কি হবে? 6-এর উত্তর হবে ঘ। 6-এর উত্তর হবে কি? ঘ। 6-এর উত্তর কি হবে? ঘ। আচ্ছা, তাসনিয়া ইয়াসমিন নিশাদ এতক্ষণ পর 5-এর বি। 6-এর উত্তর আমরা কি দেখলাম? ঘ। আচ্ছা, জেএস মিল অপ্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করেছেন বলো? কে ভাগ করেছেন? জেএস মিল। এই জেএস মিল কাকে ভাগ করতেছেন? অপ্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করতেছেন? জেএস মিল অপ্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করতেছেন বলো? 7 নাম্বার। সাবিয়া ইসরাত 6-এর ঘ। 7 নম্বরের উত্তর সবাই।
ছয় তো পূর্ণাঙ্গ আরোহ, ওটা আমি বলে দিয়েছি, বাকিটা করো। 45 মিনিট। আচ্ছা, তো দেখো জেএস মিল অপ্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করেছেন বলো? কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। 7-এর খ যারা উত্তর করেছে তাদের উত্তর ঠিক আছে। প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য কি? প্রকৃত আরোহের মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃত আরোহে কি থাকতে হবে? আরোহমূলক লম্ফ থাকতে হবে। কি থাকতে হবে? আরোহমূলক লম্ফ। এবার আমরা আসি নিচের কোনটি অপ্রকৃত আরোহ? অপ্রকৃত আরোহ কোনটা? যুক্তি সাম্যমূলক আরোহ। যুক্তি সাম্যমূলক আরোহ কি? অপ্রকৃত আরোহ। আচ্ছা, এবার আমরা আসি 10-এ। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? দুইটার ক্ষেত্রেই সঠিক। বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক দুইটাতে কি থাকে? সিদ্ধান্ত সার্বিক হয়। সিদ্ধান্ত কি হয়? আচ্ছা দেখো, বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক উভয় আরোহের ক্ষেত্রে নিচের কোনটি সত্য? দুইটাতে কি কার্যকারণ নীতি থাকে? থাকে না। সিদ্ধান্ত সার্বিক হয়? হয়। সিদ্ধান্ত নিশ্চিত হয়? হয়। অপ্রকৃত আরোহ? অপ্রকৃত আরোহ না, তাহলে কার্যকারণ নীতিও থাকে না দুইটাতে। তাহলে সঠিক উত্তর কি হবে? সিদ্ধান্ত সার্বিক। সিদ্ধান্ত কি? সার্বিক। দেখো এই বৈজ্ঞানিক আরোহে কি থাকে? কার্যকারণ নীতি থাকে। কার্যকারণ নীতি থাকে। কিন্তু অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ নীতি থাকে না। কি থাকে? প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। কি থাকে? আমি পুরোটা লিখতেছি না, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। তাহলে দেখো এই দিক দিয়ে মিল নেই। আবার দেখো সিদ্ধান্ত নিশ্চিত না, দুইটারই সিদ্ধান্ত কি সম্ভাব্য। অপ্রকৃত আরোহ কি এগুলা? না, এগুলো হচ্ছে প্রকৃত আরোহ, কারণ এগুলোতে আরোহমূলক লম্ফ থাকে। সেই জন্য এই যে সিদ্ধান্ত সার্বিক, এই উত্তরটা ঠিক হবে। তাহলে আমরা 10 নম্বর পেয়েছি। 10 নম্বর কে কে উত্তর করেছে? 10-এর গ। 10-এর কি? গ। আচ্ছা, সাদৃশ্যনুমান কত প্রকার? 2 প্রকার, অসাধু সাদৃশ্যনুমান এবং সাধু সাদৃশ্যনুমান। আচ্ছা, এবার আমরা কোথায় যাব? 12। 11 দেখলাম। আচ্ছা, 12-তে জানা বিষয় থেকে অজানা বিষয় গমন করা হয় কোন আরোহে? কোন আরোহে বলো? কোন আরোহে জানা বিষয় থেকে অজানা বিষয়? পূর্ণ গণনামূলকেও না, যুক্তিসাম্যমূলকেও না, ঘটনা সংযোজনেও না। এগুলো হচ্ছে সবগুলা জানা বিষয়, তাই না? এবং এগুলো হচ্ছে কি আরোহ? উপরের 3টা অপ্রকৃত আরোহ। তার মানে উত্তর হবে 12-এর ঘ, সাদৃশ্যনুমান। কি অনুমান? সাদৃশ্যনুমান। কোন আরোহকে জ্যামিতিক আরোহ বলা হয়? আমরা জানি যুক্তিসাম্যমূলক আরোহকে কি বলা হয়? জ্যামিতিক আরোহ। যুক্তিসাম্যমূলক আরোহকে কি বলা হয়? জ্যামিতিক আরোহ, তাই না? আচ্ছা, তাহলে যুক্তিসাম্যমূলক আরোহকে কি বলা হচ্ছে? জ্যামিতিক আরোহ। জ্যামিতিক আরোহ। তাহলে কি হবে? 13 নম্বরের উত্তর যুক্তি সাম্যমূলক। যুক্তি সাম্যমূলক। আচ্ছা, এবার আমরা কোথায় আসব? তাড়াতাড়ি 14 নম্বরে। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মূল পার্থক্য কোথায়? এইবার আমরা চলে আসছি বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের। এতক্ষণ মিল দেখছিলাম, এবার পার্থক্য কোথায়? দেখো এই এমসিকিউ দুটো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মিল কোথায় এবং বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য কোথায়? তো বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মিল যেমন জানা প্রয়োজন, বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য জানা প্রয়োজন। দেখো নিয়মানুবর্তিতা নীতি দুইটাতেই ওকে, সার্বিক বাক্য স্থাপন দুইটাই করে, সংশ্লেষক বাক্য স্থাপন দুইটাই করে, কিন্তু কার্যকারণ নীতি আছে কোথায়? বৈজ্ঞানিকে, কিন্তু কার্যকারণ নীতি নেই অবৈজ্ঞানিকে। তার মানে সঠিক উত্তর ক। যেহেতু কিসের কথা বলা আছে? পার্থক্যর কথা। মূল পার্থক্য কোথায়? কার্যকারণ নীতিতে। তাহলে সঠিক উত্তর কি হবে? ক। আর এগুলা ভুল। আচ্ছা, আমরা এবার কোথায় যাব? 15। তো দেখো 15 নম্বর যেটা, জ্যামিতিক যুক্তি পদ্ধতির অপর নাম কি? যুক্তিসাম্যমূলক আরোহ। যখনই জ্যামিতি আসবে তখনই যুক্তিসাম্য চলে আসবে, কারণ জিওমেট্রিক যুক্তিসাম্যমূলক আরোহ সবসময় কি হয়? জিওমেট্রিক আরোহ হয়, অর্থাৎ জিওমেট্রিক ইন্ডাকশন। আচ্ছা, আমরা 16 নম্বরে দেখি। সাদৃশ্যনুমানের সিদ্ধান্তের নিশ্চয়তা কিসের উপর নির্ভর করে? কিসের অনুমান? সাদৃশ্যনুমান। এখন
বলো, এটার উত্তর তোমরা নিজে করবা। 16 নাম্বার। সবাই সবাই আমি চাই যে কয়জন আছো লাইভে আমার এই মুহূর্তে যুক্ত আমার সাথে, সে প্রত্যেকজনই আমার এই 16 নাম্বার অ্যান্সারের উত্তর করবা, কারণ আমি এই কিছুদিন আগেই বেসিক টু অ্যাডভান্সে, হয়তো তোমরা সবাই যুক্ত নেই, তো 16 নম্বরের উত্তর সবাই জান্নাতুল রিচি, সিনিকদা রানী, পূজা দাস, অনেকেই আছো তোমরা যুক্ত। হ্যাঁ, তো নীল প্রজাপতি 15 ক, জান্নাতুল রিচি 16 ক, 16 মিলের পরিমাণে অমিলের পরিমাণে। আচ্ছা, ষোলো রে, ষোলো রে, ষোলো রে, ষোলো রে। তো তোমরা যারাই কমেন্ট করেছো তারাই বলেছো 16-এ, তার মানে তোমরা জানো 16-র কী হবে, এ হবে মিলের পরিমাণের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? মিলের। ফাবিয়া ইসবা। আচ্ছা, প্রথম দেখলাম আমি আজকে ক্লাসে। 17 নম্বরে আসি। আরোহাত্মক উলম্ফন কি? আরোহাত্মক উলম্ফন কি? জানা থেকে অজানায় উত্তরণ। জানা থেকে অজানায় উত্তরণ। এখন দেখো, অপ্রকৃত আরোহ কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আরোহের শ্রেণী বিভাগ কে করেছেন? মিল করেছেন। কে করেছেন? মিল। আচ্ছা, কলাইগেশন অফ ফ্যাক্টস কথাটি কে প্রথম ব্যবহার করেন? এটা অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং 20 নাম্বার। সবাই উত্তর করবা। 20 কত নাম্বার? 20। আচ্ছা, 20-এর উত্তর আমি সবার কাছ থেকে আশা করতেছি একজনও যেন বাদ না যায়। 20-এর উত্তরটা টোটালি ডিপেন্ড করতেছে কিসের উপর? তোমাদের জানার উপর। 19-এর উত্তর কি 20? দেখছো তোমরা 19-এর উত্তর কি করলা? এ। আরোহের শ্রেণী বিভাগ কে করেছেন? মিল। আমরা জানি 19-এর উত্তর কি হবে? এ। 18-এর উত্তর জানো তোমরা, অপ্রকৃত আরোহ কয় প্রকার? 3 প্রকার। সেই জন্য আমি 18, 19 না বলে কোথায় চলে আসলাম? 20-এ। 20-এ কি বলতে হচ্ছে? কলাইগেশন অফ ফ্যাক্টস, অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে ঘটনা সংযোজন। ঘটনা সংযোজন। ঘটনা সংযোজন মানে কি? কলাইগেশন অফ ফ্যাক্টস। তাহলে কি হচ্ছে দেখো, কলাইগেশন অফ ফ্যাক্টস কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করতেছেন? কত? 20 নম্বর। পারি না? 20-এর গ। এ সালাম হোসেন কে রে? অনেক ভালো স্টুডেন্ট, তাই না? 20-এর উত্তর কি হবে? খ, হুয়েল। এই শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেন? হুয়েল ব্যবহার করেন, তাই না? তো এখান থেকে আমাদের তৃতীয় অধ্যায় শেষ হলো। এবার উই টু স্টার্ট 8th চ্যাপ্টার, দ্য লাস্ট চ্যাপ্টার, অ্যান্ড উই আর টু ফিনিশ ফার্স্ট। একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আচ্ছা, তো দেখো, সম্ভাবনার ভিত্তি কি? সম্ভাবনার ভিত্তি কি? এই অধ্যায় থেকে যতগুলো প্রশ্ন সবগুলোর উত্তর তোমরা করবা। খাতা কলম নিয়ে বসে পড়ো, ক্যালকুলেশন করবা আর উত্তর দিবা। হ্যাঁ, সাইয়েদ রাহুল 20-এর সি। আচ্ছা, দেখেছি তোমারটা ভাই। ফাবিয়া ইসবা 20-এর সি, নীল প্রজাপতি 20-এর সি, জান্নাতুল রিসি, সাইয়েদ রাহুল 1-এর এ। সাইয়েদ রাহুল কি বলতেছে? 1-এর এ, বাস্তব অভিজ্ঞতা। বাস্তব অভিজ্ঞতা। সাইয়েদ রাহুল তুমি আমাকে অ্যাড দিও ধরে। সম্ভাবনার ভিত্তি কি? বাস্তব অভিজ্ঞতা। বাস্তব অভিজ্ঞতা কি পেলাম আমরা? বাস্তব অভিজ্ঞতা। আচ্ছা, 2 নম্বরে যেটা দেখো, কোনো ঘটনাকে আমরা আকস্মিক বলে ব্যাখ্যা করি কেন? কার্যকারণ যদি জানা না থাকে। অনিশ্চিত না, যদি সেটা কি না থাকে, আমাদের কারণ জানা নাই, আমি জানি না সেটা কেন ঘটলো, তখন আমি সেটাকে কি বলতেছি? আকস্মিক। কি বলতেছি? আকস্মিক। কেন আকস্মিক বলতেছি? সেটা যদি কারণ না জানি। আর কারণ জানলে কি বলতাম? যেটা আকস্মিক না, কেন ঘটতেছে আমি বলতে পারতেছি। কার্য না, কার্য না, 2-এর হচ্ছে কারণ। দেখো, মনে করো হঠাৎ আমি কোথাও আলো দেখলাম। কি দেখলাম? আলো দেখলাম। এখন আমি জানি না কেন। আমি জানি না কেন, অর্থাৎ কারণ জানা নেই। এখন কারণ যখন জানা নেই, আমি জানি না কেন, তখন বলবো যে আকস্মিক একটা বিষয়, আচমকা বিষয়, কেন ঘটেছে আমি জানি না।
তো কারণ জানা না থাকলে সেটাকে আমরা কি বলি? চান্স, আকস্মিক বলে ব্যাখ্যা করে থাকি। যেমন মনে করো পাকিস্তান অস্ট্রেলিয়ার সাথে জিতে গেছে, কেন জিতেছে এখন আমরা বলতে পারতেছি না, হুট করে জিতে গেছে, তখন সেটা হচ্ছে চান্স। ওকে, আচ্ছা। বাংলাদেশ মনে করো ইন্ডিয়ার সাথে জিতে গেল, এখন দেখো ইস্কাপনের 13খানা তাস আছে, একখানা তাসটা না হলে সেটি ইস্কাপনের টেক্কা ওঠার সম্ভাবনা কত? তাহলে দেখো 13খান তাস, কয়টা তাস? 13টা তাস। তো 13টা তাসের মধ্যে কি হবে? একটা তাস যদি চান দেই, সেটা অলওয়েজ প্রবাবিলিটি কি? 1/13। তুমি যদি 13টা তাসে টেনে ফেলো, সবগুলো তাসে টেনে ফেলো, আবার যদি টানা শুরু করো, শুরু থেকে দেখা যাচ্ছে তুমি 40, 50, 60 বার টানতেছো ওই 13টা তাসই, তারপরে এর প্রবাবিলিটি হবে 1/13। কখনো প্রবাবিলিটি বাড়বে না যদি সেখানে তাসের সংখ্যা না কমে বা ইস্কাপনের টেক্কার সংখ্যা না বাড়ে। তাহলে যতবারই টানা প্রবাবিলিটি হবে 1/13। তো আমাদের দেখা যাচ্ছে অনেকেই আছে এই প্রবাবিলিটি জিনিস বোঝে না, সেই জন্য দেখা যাচ্ছে অনেক বেটিং সাইটে কি করে? জুয়াতে বাজি লাগায়, দেখা যাচ্ছে মারা খায়। আচ্ছা, 4 নম্বরে আমরা আসি। আগামীকাল বৃষ্টি হতে পারে, এই বিষয়টি বৃষ্টি হতে পারে, তাহলে এই বিষয়টি কি? নিশ্চিত, অনিশ্চিত না, তাহলে কি হবে? সম্ভাব্য। কি হবে? হতে পারে, বিষয়টা কি? সম্ভাব্য। আচ্ছা, কোন বিভাগ প্রক্রিয়ায় ভ্রান্তি ঘটার সম্ভাবনা থাকে? কোন বিভাগ প্রক্রিয়ায়? দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়ায়। আচ্ছা, অনিশ্চিত ও নিশ্চিতের মধ্যবর্তী অবস্থা কোনটি? সম্ভাবনা। কি? সম্ভাবনা। আচ্ছা, এটা অষ্টম অধ্যায়, নীল প্রজাপতি। এটা কোন অধ্যায়? অষ্টম অধ্যায়। এটা কোন অধ্যায়? অষ্টম অধ্যায়, অর্থাৎ সম্ভাবনা। এটা কোন অধ্যায়? সম্ভাবনা অধ্যায়। রাবেয়া আক্তার মিম, আমি ওর কোনো কমেন্ট দেখি নাই, ও আমার কোনো কোশ্চেনের অ্যান্সার করে নাই, বুঝছো? এতক্ষণ পরে সে বলতেছে জুয়াতে মারা খায়। আল্লাহ, পোলাপান কি পরিমাণে পচানোর জন্য আছে, বুঝছো? পড়াশোনা করার জন্য নাই। রাবেয়া আক্তার মিম, মনে রাখলাম, হ্যাঁ, যে আমার স্টুডেন্ট একটা এভাবে পচাইছে আমাকে। হ্যাঁ, এতক্ষণ পড়াচ্ছি, কোনো কমেন্ট নাই। এমসিকিউ দেখতেছে কি দেখতেছে না জানি না, হয়তো লাইভ চালু করে ছোট ভাইকে দিয়ে দিছে যে দেখ ইমরান ভাই কিভাবে কথা বলে, পরে ওইভাবে কথা বলিস। হ্যাঁ, আচ্ছা, আমার মতো কথা বলাতে সমস্যা, এত বেশি কথা বললে দেখা যাচ্ছে মানসিক সমস্যা তৈরি হয়ে যাবে। আচ্ছা, অনিশ্চিত ও নিশ্চিতের মধ্যবর্তী অবস্থা কোনটি? সম্ভাবনা। কি ছিল? সম্ভাবনা। আকস্মিকতার ভিত্তি কি বলো? আকস্মিকতার ভিত্তি হচ্ছে কার্যকারণ সম্পর্কে অজ্ঞতা, মানে কার্যকারণ না জানা, কার্যকারণ না জানা। অর্থাৎ 7-এর কি হবে? খ। 7-এর উত্তর কি হবে? তোমরা কয়জন আছো লাইভে রে? তাহলে 7-এর উত্তর কি হবে? খ হবে। 7-এর উত্তর কি হবে? সাইয়েদ রাহুল, 7-এর খ যারা বলেছে তাদের উত্তর ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার 8 নম্বরে দেখো, চর ফ্যাশন একটা জায়গার নাম বাংলাদেশে, তোমরা হয়তো জানো। আমরা জানি কি দুইটা আলাদা ঘটনা যখন আলাদা আলাদাভাবে ঘটে, দুইটারে একই সাথে ঘটার সম্ভাবনা হচ্ছে দুইটারে সম্ভাবনার মাত্রার গুণফল। দুইটারে সম্ভাবনার মাত্রার কি? গুণফল। দেখো 5 বছরে একবার, মানে কি? 1/5। আর এখানে দেখো 7 বছরে একবার, তার মানে কি? এটার সম্ভাবনা হচ্ছে 1/7। আমরা জানি একত্রের সম্ভাবনার মাত্রা হয় কি? দুইটা সম্ভাবনার মাত্রার গুণফলের সমান, তাহলে 1/35। 1/35, বুঝেছো আমার কথা? তাহলে অ্যান্সার কি হবে? গ। অ্যান্সার কি হবে? গ। এখন দেখো, সম্ভাবনার কয়টি অর্থে ব্যাখ্যা করা হয়? 2টি অর্থে, একটা লৌকিক, একটা বৈজ্ঞানিক। লৌকিক অর্থে বলে সম্ভাবনা কোথায় হতে পারে, আর বৈজ্ঞানিক অর্থে কি? হওয়ার পসিবিলিটি আছে কিনা সেটা নির্ণয় করে। আচ্ছা, আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি হতে পারে, এটি কোন ধরনের সম্ভাব্যতার প্রকাশ? আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি হতে পারে, লৌকিক অর্থে সম্ভাবনা। কোন অর্থে? লৌকিক অর্থে সম্ভাবনা। কোন অর্থে? মেঘ দেখলেই যে বৃষ্টি হবে তার কোনো কারণ হয় না। মেঘ হলে বৃষ্টি হওয়ার চান্স কত পার্সেন্ট, সেটা কি অর্থে? লৌকিক অর্থে। আচ্ছা, তোমরা এমসিকিউ ক্লাস অনশটের সবাই করলাম। আচ্ছা, তোমাদের পার্সোনাল রিভিউ কেমন ক্লাসের প্রতি? মানে তোমার কাছ থেকে ক্লাসটা কেমন লাগে, যে যুক্তিবিদ্যা ভাই কেমন পড়ায়? দেখা যাচ্ছে
এমসিকিউ এর পাশাপাশি যে বিষয়গুলো বলে, যেমন একটু আগে বুঝাইলাম যে রূপক জিনিসটা কি, তারপর যুক্তিবিদ্যা বিজ্ঞানে কেন রূপক জিনিসটা চলে না, এই টপিকগুলো কেমন লাগে, এক্সট্রা কথা বলে না, কম বলে বেশি বলে, এই যে সমস্যাগুলা বিষয়গুলা কেমন লাগে তোমরা আমাদের জানাবা। হ্যাঁ, তোমাদের সমস্যা জানার জন্য, তোমাদের সমস্যা সলভ করার জন্য দেখা যাচ্ছে অনলাইনে ইন্টারাকশন জিনিসটা লিমিটেড। আমি চাইলে তোমাকে জিজ্ঞেস করতে পারি না যে কেমন লাগতেছে ক্লাস, কী করতেছো, খুঁজে খুঁজে বের করা সম্ভব না সব স্টুডেন্টকে, তাই না? তো দেখা যাচ্ছে সেই জন্য তোমরা একটু আমাদের জানানোর চেষ্টা করবা যে তোমাদের কোথায় সমস্যা, কোন বিষয়গুলো খারাপ লাগতেছে, কোন বিষয়গুলো ভালো লাগতেছে, কোন বিষয়গুলো ইমপ্রুভ করা দরকার। তো তাহলে দেখা যাচ্ছে যে একটা ভালো জায়গায় যাওয়া যাবে। আচ্ছা 129। আচ্ছা, এটা লৌকিক অর্থে সম্ভাবনা। এবার আমরা দেখো কারণ সম্পর্কে আমাদের জ্ঞান অপূর্ণ থাকে কোনটির ক্ষেত্রে? কি সম্পর্কে? কারণ সম্পর্কে আমাদের জ্ঞান অপূর্ণ থাকে কোনটির ক্ষেত্রে? আকস্মিকতার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আকস্মিকতার ক্ষেত্রে। আচ্ছা 12 নম্বরে দেখো সম্ভাবনার গাণিতিক মান কত? 0 থেকে 100। 0 থেকে 100। 0 থেকে কি 100। আচ্ছা, সম্ভাবনার সঠিক গাণিতিক রূপ কি? 0 থেকে 100। 0 থেকে কি 100। তো দেখো প্রথমে স্যার আপনার ক্লাস বুঝতে অনেক কষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ এফআরবি বান্ডিল করছে, অ্যাডমিট হয়েছে, এখন ভালো বুঝি। সাইয়েদ রাহুল, আগে বুঝতে সমস্যা হতো কেন সাইয়েদ রাহুল? একটু কমেন্ট করে জানাবা। আলহামদুলিল্লাহ আমার কাছে ভাইয়া, তাও ঘুম, তাই তো ঘুম মিস করে ক্লাস করতেছি। আচ্ছা, আমি সাইয়েদ রাহুলের কাছ থেকে জানতে চাইবো যে আগে কেন সমস্যা হতো, একটু জানাবা। সাইয়েদ রাহুল, তুমি জানাবা আমাদের যে তোমার আগে কেন সমস্যা হইতো। হ্যাঁ, শামীম হোসেন কি বলতেছে? সালাম হোসেন 12 খ। আচ্ছা 13 নম্বরে দেখো সম্ভাবনা সঠিক গণিতিক রূপ কোনটি? 0 থেকে 100। এবার আমরা যাই 14তে। দেখো কোনো ঘটনা ঘটার সম্ভাবনা 20% হলে সম্ভাবনার মাত্রা কত হবে? 20%। কত পার্সেন্ট? 20%। তাহলে কি হবে? আমরা জানি কি হয়, 20% মানে 20/100, 1/5, অর্থাৎ 1/5। উত্তর কি হবে? 1/5, অর্থাৎ 1/5। বুঝেছ? আচ্ছা, এবার হচ্ছে সম্ভাব্যতার ভিত্তি কয়টি? সম্ভাব্যতার ভিত্তি কয়টি? 2টি। সম্ভাব্যতার ভিত্তি কয়টি? 2টি ভিত্তি। কি কি ভিত্তি? ও অনলাইনে নতুন ক্লাস করা স্টার্ট করছিলাম তো তাই। আচ্ছা 16 নম্বর আসি। অসম্ভব ও নিশ্চয়তার মাঝামাঝি স্তরকে বলা হয় সম্ভাবনা। অসম্ভব ও নিশ্চয়তার অর্থাৎ ইম্পসিবল এবং পসিবল, দুইটারই মাঝখানে যে বিষয়টা সেটা হচ্ছে প্রবাবেবল। দেখো কি কি? অসম্ভব, ইম্পসিবল এবং প্রবাবেবল। হ্যাঁ, ইম্পসিবল এবং পসিবলের মাঝখানে যে বিষয়টা সেটা হচ্ছে কি? প্রবাবেবল, অর্থাৎ এটা হতেও পারে নাও হতে পারে, সেই জিনিসটাকে কি বলা হচ্ছে? সম্ভাবনা। আচ্ছা এবার আমরা দেখব 17। একটি ঝুড়িতে 70টি নীল এবং 30টি গোলাপি বল আছে। তো দেখো তাহলে মোট বল কয়টা? 100টা। 70টা নীল, 30টা গোলাপি, মোট বল 100টা। দৈব চয়নের ভিত্তিতে একটি বল উঠানো হলে বলটি গোলাপি হওয়ার সম্ভাবনা কতটুকু? দেখো তাহলে গোলাপি হওয়ার সম্ভাবনা কি? 30/100, অর্থাৎ কি হবে? 0.3। 0.3। উত্তর কি হবে? ক নম্বর। কি উত্তর? ক নম্বর হবে উত্তর। 30টা বল আছে, উত্তর কি হবে? তাহলে 17 নম্বর কি হবে? ক উত্তর, তাই না? আচ্ছা অনেকেই বলেছো 17 নম্বরের ক। যারা যারা 17 ক বলেছো তোমরা অনেক ভালো পেরেছো। সাবিয়া নিশাত। আচ্ছা আমি এবার আসি
কত নম্বরে? 18-তে। আচ্ছা, 18 নম্বর জিনিসটা দেখো, প্রতি 100 জন শিক্ষার্থীর, কতজন শিক্ষার্থী? 100 জন শিক্ষার্থীর মধ্যে 25 জন ইংরেজিতে, 25 জন ইংরেজিতে এবং 10 জন যুক্তিবিদ্যায়। আচ্ছা, যুক্তিবিদ্যায় কম স্টুডেন্ট ফেল করে তাহলে, তাই না? ইংরেজি ও যুক্তিবিদ্যায় একই সাথে ফেল করার সম্ভাবনা কতটুকু? তার মানে কি দেখো, 25 10 35 ভাগ 100, তার মানে কি হচ্ছে 0.35, 0.35। তার মানে উত্তর কি হবে? গ। উত্তর কি হবে? গ। আচ্ছা, 18 নম্বর বুঝেছো? 100 জনের মধ্যে দেখো, কোথায় গেলাম আমরা? 18-তে ছিলাম। 100 জন, কয়জন? 100 জন শিক্ষার্থীর মধ্যে 25 জন ইংরেজিতে, 10 জন যুক্তিবিদ্যা, মানে 35 জন স্টুডেন্ট ফেল করে। তাহলে 100 জনে ফেল করার হয় 0.35। মোহাম্মদ আরমান, মাত্র আসলাম, তুমি ঘুমাও ভাই, হ্যাঁ আমি চলে যাব এখন। কোনো ঘটনা ঘটার পর যদি তার কারণ খুঁজে পাওয়া না যায়, তাকে আমরা কি বলি? চান্স বলি, অর্থাৎ আকস্মিক ঘটনা। কি বলি? আকস্মিক ঘটনা। এখন দেখো এখানে 20 নম্বরে, 50 জন রোগীর মধ্যে 5 জন মারা গেল, এক্ষেত্রে অক্রান্ত রোগীর মৃত্যুর সম্ভাবনা অনুপাত কত? 50 জনের মধ্যে কয়জন মারা গেছে? 5 জন। তাহলে 10 জনের মধ্যে কয়জন? 1 জন। তাহলে 1:10। 50 জনে যদি 5 জন হয়, 50 জনে কয়জন? 5 জন। তাহলে প্রতি 10 জনে 1 জন। তাহলে মারা যাওয়ার অনুপাত 1/10। এটাকে আমরা অনুপাত আকারেও প্রকাশ করতে পারি, সেটাকে বলা হয় 1:10। আচ্ছা, 21 নম্বর দেখো, দুটি স্বতন্ত্র ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা নির্ণয় করা হয় কিভাবে? দুইটার সম্ভাবনার মাত্রাকে কি করা হয়? গুণ করা হয়। কি করা হয়? গুণ করা হয়। আমরা একটু আগেই দেখলাম, দুইটা স্বতন্ত্র ঘটনা, দুইটা সম্ভাবনাকে গুণ করে, দুইটা সম্ভাবনাকে কি করে? গুণ করে আমরা কি করলাম? একত্রে ঘটার সম্ভাবনা নির্ণয় করছিলাম। মনে আছে? আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে 22 নম্বর। যুক্তিবিদ্যা সম্ভাবনা পরিমাপের নিয়ম কয়টি? 4টি নিয়ম, তোমরা সবাই জানো। কয়টা নিয়ম? 4টা নিয়ম। 21-এর ক, রাবে আক্তার মিম, 22-এরও গ। 23-এর দেখো, সম্ভাবনা কত প্রকার? 2 প্রকার। আচ্ছা, সম্ভাবনা পরিমাপের মৌলিক নিয়ম কয়টা? 4টা। আচ্ছা, 100 জনের মধ্যে 80 জন রোগমুক্ত। 100 জনের মধ্যে কয়জন রোগমুক্ত? 80 জন। কয়জন রোগমুক্ত? 80 জন। তাহলে রোগ মুক্তির সম্ভাবনা কত দেখো? তাহলে কি হবে? 80/100। তাহলে 20 দিয়ে যদি ভাগ দিই আমরা, 4×80, 5×100। তার মানে রোগ মুক্তির সম্ভাবনার মাত্রা হচ্ছে 4/5। 4/5, বুঝেছো? আচ্ছা, এবার আমরা কোথায় যাব? 26-এ। মানে 26 বলতে কিছু নেই, এবার আমরা 26-এ চলে যাব। অর্থাৎ কিছু মানুষ মরে যায় 25-এ, তারপরেও মরে গিয়ে বহুদিন বাঁচে সে, ওই রকম অবস্থা। তো 25টা শেষ, তো আমাদের ক্লাস এখানে শেষ। আমরা 25-এই শেষ, তো ক্লাসও শেষ। হ্যাঁ, তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। এই লাইভটা শেয়ার করবা আর কমেন্ট করবা গ্রুপে, যা পোস্টে পোলা পান। কি ভাই?